আসসালামু আলাইকুম। সবাই ক্লাসে সাউন্ড শুনতে পাচ্ছ একটু জানাও। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি ইংলিশ উইনার 4.0 কোর্সের প্রথম লেকচার। ইংরেজি শেখার এই নতুন জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো জার্নি জুড়ে তোমাদের সাথে আছি তোমাদের মানিক ভাইয়া। তোমরা অনেকে হয়তো এসএসসিতে আমার ক্লাস করেছো, অথবা কেউ পাওয়ার প্লেতে ক্লাস করেছো, অথবা কেউ যে কোনোভাবে হয়তো ক্লাস করেছো বা জেনেছো। আশা করছি তোমাদের যেই ছোট্ট জানার জায়গা, তোমাদের শেখার যেই ঘাটতিটা রয়েছে, তোমাদের ইংরেজি নিয়ে যে ভয়টা কাজ করে, এটাকে আমরা এই পূর্ণাঙ্গ কোর্স জুড়ে কাটিয়ে ওঠার চেষ্টা করব। প্রতিটা পয়েন্টে পয়েন্টে তোমাদেরকে যেই জায়গায় যা প্রয়োজন, যেখানে শিট প্রয়োজন, যেখানে প্রশ্ন প্রয়োজন, যেখানে ডাউট সলভ করা প্রয়োজন, যেখানে তোমাদের কনফিউশন ক্লিয়ার করা প্রয়োজন, যেখানে রেকর্ডেড ক্লাস দেওয়া প্রয়োজন, তার সব কিছু থাকবে এই কোর্সটায়। এই কোর্সটাকে আমি আমার নিজের মতো করে, আমার সাধ্য মতো চেষ্টা করে আমি সাজিয়েছি, এবং চেষ্টা করব আগামী 50টি ক্লাস, আজকের পরে 49টা, প্রত্যেকটা ক্লাস যেন সর্বোচ্চ এফোর্ট দিয়ে ডেডিকেটেডলি তোমাদের সাথে সুন্দরভাবে কাটাতে পারি। কয়েকটি কথা বলে আজকে শুরু করছি। আশা করছি সাউন্ড শুনতে পাচ্ছ। তোমাদের যদি কোনোভাবে প্রবলেম হয় একটু জানাও। আমি আশা করি সাউন্ড শুনতে পাচ্ছ এবং আমাকে দেখা যাচ্ছে। খুব বেশি আলো হয়তো না, আমার স্টুডিওতে যখন ক্লাস নিই আমরা অফিসে, তখন খুব ভালো লাইট, আমার রুমে অত বেশি লাইট না, এটা আশা করি কনসিডার করা যাবে। ঠিকঠাক দেখা যাচ্ছে সবাই? সব কিছু ঠিক আছে? একটু জানাও তো ভাইকে। তোমরা ক্লাস দেখতে পাচ্ছ কিনা? ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমরা কি অবস্থা? তোমরা কেমন আছো ভাইকে জানাও। অনেকেই অনেকেই খারাপ আছে, এটা আমি জানি। এটার জন্য আমি আমার জায়গা থেকে বলছি যে আসলে বাংলাদেশে অনেক জায়গায় বন্যা আক্রান্ত, এই জন্য অনেকেই ক্লাস করতে পারছে না। তাদের জন্য আমি মন থেকে দুঃখ প্রকাশ করছি, এবং আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যেন খুব দ্রুতই বন্যা থেকে সবাই বের হয়ে আসতে পারে, এবং পুরো বাংলাদেশের মানুষ যেভাবে একত্রিত হয়ে কাজ করছে, আশা করছি এই দুর্দিন আমরা এই সুন্দর বাংলায়, স্বাধীন বাংলায় কাটিয়ে উঠব। আমরা সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি, আমরা সুন্দর একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যেখানে আমরা সবাই মনে করতে পারছি এই দেশটা আমাদের। এই বাংলাদেশটা আর অন্য কারো না, একজন ব্যক্তির না। এই বাংলাদেশটা তোমার, আমার, আমাদের পুরো জাতির বাংলাদেশ। সেজন্য কিন্তু যে যার জায়গা থেকে প্রয়োজন, যে যার জায়গা থেকে যেভাবে পারছে সাহায্য করার চেষ্টা করছে, যেন ফেনী, কুমিল্লার মানুষরা পর্যন্ত তারা আজকে সুন্দরভাবে বাঁচতে পারে। প্রত্যেকের জায়গা থেকে তোমরা চেষ্টা করো। আমি আমার জায়গা থেকে যেভাবে চেষ্টা করছি, আমি কখনো জায়গায় গিয়ে, কখনো টাকা দিয়ে, কখনো আমার সাধ্যমতো জামা কাপড় দিয়ে আমি চেষ্টা করছি সকলের পাশে থাকার। প্রত্যেকের জায়গা থেকে একত্রিত থাকলে আমরা একটা সুন্দর সুন্দর অত্যন্ত সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করবে এবং ক্লাসটাতে যুক্ত হতে বলবে, ঠিক আছে? ক্লিয়ার? সবকিছু ক্লিয়ার, রাইট? সবকিছু ঠিক আছে? আচ্ছা, তোমরা অনেকে প্রশ্ন যে ভাইয়া ফুল সিলেবাস পড়া হবে নাকি? হ্যাঁ, এটা ফুল সিলেবাসের কোর্স, তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাসটা পড়ানো হবে। তবে যেহেতু 25 ব্যাচের পরীক্ষা আগে, আমরা আগে শর্ট সিলেবাসের সবগুলো টপিক শেষ করব, গ্রামার বলি, টেক্সট বই বলি। তারপরে ফুল সিলেবাসে যে কয়েকটা ইউনিট বাকি আছে, গ্রামারে 3টা টপিক বাকি আছে, সেটা আমরা তার পরে ক্লাস দিব, ঠিক আছে? ওকে, আমরা একটি স্ক্রিনশট রাখলাম, আমাদের সাথে প্রায় 100-র উপর স্টুডেন্ট যুক্ত আছে। চলো, আচ্ছা, প্রথমেই বলে নেই আমরা একদম রুটিন অনুযায়ী ক্লাস করব। আমাদের ক্লাসগুলো 1.5 ঘন্টা হবে, 1.5 ঘন্টার মধ্যে আমরা গুছিয়ে দিব। ফার্স্ট পেপারের প্যাসেজগুলো আমরা যেহেতু পড়ি না, তাই প্রত্যেকটা লাইন বা লাইন আমরা প্যাসেজ পড়ে পড়ে সলভ করব। সো সবার কাজ হচ্ছে, তোমরা তোমাদের সাথে যে টেক্সট বইটা আছে সেটা নিয়ে বসো, অথবা তোমার খাতা থাকলে খাতা নিয়ে বসো, খাতার মধ্যে জন্য তুমি নোট করতে পারো, ঠিক আছে?
ওকে, না না আমি হারিয়ে যাই নাই, আমি আছি, তোমাদের সাথে আছি। আচ্ছা, আমরা শুরু করছি। হ্যাঁ ভাই, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি বলতে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লায়। আচ্ছা, সবাই টেক্সট বই নিয়ে রেডি হও, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। চলো, আমরা প্রথম লেকচারে দ্য আনফরগেটেবল হিস্ট্রি প্যাসেজটার প্রতিটা লাইন বাই লাইন পড়ব। আজকে প্রথম পার্ট, আমরা তারপরের কাছে দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা যদি বঙ্গবন্ধুকে নিয়ে আসলে আলোচনা করি, তাহলে বঙ্গবন্ধুকে নিয়ে আমরা মনে হয় আনডাউটেডলি একটা পজিটিভ জায়গায় থাকবো। বঙ্গবন্ধুর যেই ভাষণ, বঙ্গবন্ধুর যেই বক্তৃতার গুণ এবং লিডিং যে কোয়ালিটি, লিডারশিপ কোয়ালিটি, এটা কিন্তু অন্য কারো মাঝেই ছিল না। বিভিন্ন সরকার বলি, বর্তমান সরকার বা প্রাক্তন হাসিনা সরকার, ওনার কারণে হয়তো ওনার বাবার কিছু দুর্নাম হয়েছে, তবে দিন শেষে আমরা নিউট্রাল জায়গা থেকে পড়বো। আমরা কোনো সরকার দল বা বিরোধী দল কোনো পক্ষ থেকে আমরা পড়াশোনা করব না, পড়াশোনা হবে রাজনৈতিক না অরাজনৈতিক। আচ্ছা, আমরা প্রতিটা লাইন বাই লাইন আমরা একদম শুরু থেকে পড়ি। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে ধরবা। হ্যাঁ, আমরা কিন্তু প্যাসেজ একদম লাইন বাই লাইন ব্যাখ্যা করে পড়াবো। ওকে, আমি প্রথমে বলে নিয়েছি আমাদের পড়া হচ্ছে আমাদের পড়া হচ্ছে অরাজনৈতিক। এখানে রাজনীতি কোনো আলোচনা হবে না, এবং বারবারই বলছি তোমরা এই কোর্সটির মাধ্যমে শুধুমাত্র পড়াশোনা না, নৈতিক দিক দিয়ে যেন তোমরা এগিয়ে যাও। ঠিক আছে? ওকে, আমরা শুরু করছি। মাই ব্রাদার্স, ভাইয়েরা আমার। বঙ্গবন্ধু যেই 7ই মার্চ রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে যেই প্রায় 8 লাখ মানুষ বলা হয়ে থাকে, 8 লাখ মানুষের সামনে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটার একটা ইংলিশ ভার্সন হচ্ছে এটা। কি বলছে দেখো, মাই ব্রাদার্স, ভাইয়েরা আমার, I stand before you today. I stand before you today. আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি বা দাঁড়িয়েছি। With a heart, এমন একটি হৃদয় নিয়ে, overflowing. Overflowing এটা একটা জিরাট। ওকে, দেখো ওভারফ্লো অর্থ হচ্ছে একটা জিনিস হচ্ছে জর্জরিত, কোনো জিনিস উপচে পড়াকে আমরা বলে হচ্ছে ওভারফ্লো। কোনো ধরো নদীর পানি যখন উপড়ে পড়তেছে, এটাকে আমরা বলেছি ওভারফ্লো। বা ধরো কোনো পুকুরের পানি উপড়ে পড়ছে, এটা হচ্ছে ওভারফ্লো। তাহলে ওভারফ্লোয়িং উইথ গ্রিফ মানে কি? গ্রিফ মানে হচ্ছে বেদনা বা কষ্ট। তাহলে গ্রিফ মানে কি পাচ্ছি আমরা? কষ্ট বা দুঃখ। তোমরা ভোকাবুলারিগুলো অবশ্যই একটু নোট করবা, যেন তোমার এগুলো পড়ার পরে যে এমসিকিউ আমরা সলভ করব, তখন যেন আমাদের এমসিকিউতে যেন আমরা না আটকাই। তাহলে ওভারফ্লো অর্থ কি? উপচে পড়া বা ভারাক্রান্ত। ভারাক্রান্ত। ওকে, তাহলে বলেছে যে আমি আজ আপনাদের সামনে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি। ইউ আর ফুলি অ্যাওয়্যার অফ। এখানে একটু নোট করো, এই অ্যাওয়্যার অফ হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি বললাম? অ্যাওয়্যার অফ হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা অর্থ হচ্ছে জানা বা একটা জিনিস সম্বন্ধে জ্ঞান থাকা। জানা, জানা, এটাকে আমরা কি বলছি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, সবাই একটু নোট করে রাখো। এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আমি বারবারই বলেছি, আমরা এমনভাবে প্রতিটা প্যাসেজ পড়বো যেন একাডেমিক থেকে অ্যাডমিশনে তোমাদের জন্য হেল্প হয়। তাই কোন জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কখন অ্যাওয়ারের পরে অফ বসে, কোনটার পরে কি বসে, এটা আমরা ক্লাসে আন্ডারলাইন করে দিচ্ছি। ইউ আর ফুলি অ্যাওয়্যার অফ, আপনারা সব জানেন। ফুলি মানে সম্পূর্ণভাবে, আপনারা সব জানেন। দ্য ইভেন্টস, আপনার ইভেন্টস মানে কি? ঘটনা। দ্যাট আর গোয়িং অন, এইখানেও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটাকে অ্যাপ্রোপ্রিয়েট বলা যাবে না। গো অনকে আমরা বলে হচ্ছে যখন একটা ভার্বের সাথে একটা প্রিপোজিশন যুক্ত হবে, এটা আমরা বলছি গ্রুপ ভার্ব। কি বলি? গ্রুপ ভার্ব। ওকে, এটা আমরা কি বলছি? অথবা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারো। ঠিক আছে, প্রিপোজিশনাল ফ্রেজ, এটাকে আমরা কি বলছি? বা ভার্বাল ফ্রেজ। তোমরা এটাকে ভার্বাল ফ্রেজও বলতে পারো, বা প্রিপোজিশনাল, তোমরা ভার্বাল ফ্রেজ বলে। ঠিক, হ্যাঁ, ভার্বাল ফ্রেজ। কোন কি? ভার্বাল ফ্রেজ। ওকে, তাহলে বলছে গোন। গোন মানে হচ্ছে যা চলছে বা ঘটছে। গোন মানে কি? যা চলছে বা ঘটছে। বঙ্গবন্ধু বলছেন যে আপনারা সবই জানেন যা ঘটছে, যা ঘটে যাচ্ছে এই পূর্ব পাকিস্তান, আপনারা সব জানেন। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট। ইম্পোর্ট মানে হচ্ছে তাৎপর্য। এখন তোমাদের কাছে প্রশ্ন, আমার প্রথম প্রশ্ন এই ক্লাসের, এই যে দেয়ার, এই দেয়ার বলতে কোনটাকে বোঝানো হয়েছে? দেয়ার কথাটা দ্বারা আমরা দেয়ার বলতে কিন্তু কি বুঝতেছি এই পুরো লাইনটাতে?
বলছে যে ইউ আর ফুলি অ্যাওয়্যার অফ দ্য ইভেন্টস দ্যাট আর গোয়িং অন, যা ঘটে চলছে আপনারা সব বোঝেন, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পর্ট, এবং সেগুলোর তাৎপর্য আপনারা জানেন। কি ঘটতেছে আপনারা সব জানেন, ওই ঘটনাগুলোর তাৎপর্য আপনারা সব বুঝেন। পাকিস্তানিরা আমাদের উপর কিভাবে আক্রমণ করতেছে, পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে নির্যাতিত করতেছে, সেগুলোর তাৎপর্য আপনারা বুঝেন। তাহলে ইম্পর্ট অর্থ কি? তাৎপর্য। আর দেয়ার কি? সেগুলোর। তাহলে এই দেয়ারটা প্রোনাউনটার নাউনটা কি বলতো? এই দেয়ার প্রোনাউনের নাউন হচ্ছে ইভেন্টস। কি বলতো? ইভেন্টস। ঠিক আছে, তাহলে এই যে এখানে আমরা দেয়ারটা ইউজ করলাম প্রোনাউনটা, এটা নাউনটা কি? নাউনটা কিন্তু কোনো ব্যক্তি না, ইস্ট পাকিস্তানি বা ওয়েস্ট পাকিস্তানি না, সেটা হচ্ছে ইভেন্ট। ওই ঘটনাগুলোর তাৎপর্য আপনারা সবাই বোঝেন। উই হ্যাভ বিন ট্রাইং, আমরা চেষ্টা করছি, টু ডু আওয়ার বেস্ট, আমাদের সর্বোচ্চটা চেষ্টা করছি। এখন একটা প্রশ্ন দেখো, অনেক সময় অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি, একটা লাইন দিয়ে তুলে দিয়ে বলে যে এই লাইনটা কোন টেন্সে, দেখি তোমরা বলতে পারো কিনা। এই যে সেন্টেন্সটা, এই প্রথম সেন্টেন্সটা যেটা আমি আন্ডারলাইন করলাম, এটা কোন টেন্সে আছে? তোমাদের টেন্সের বেসিক সেন্সটা কতটুকু? উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট, আমরা আমাদের সর্বোচ্চটা করার চেষ্টা করছি। টু কোপ উইথ দ্য সিচুয়েশন, এখানে আরেকটা গ্রুপ ভার্ব, এটাকে আমরা বলছি গ্রুপ ভার্ব। ওকে, টু কোপ উইথ অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া, মানিয়ে নেওয়া। আচ্ছা, সিচুয়েশন মানে অবস্থা। বঙ্গবন্ধু বলছেন যে উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি, টু কোপ উইথ দ্য সিচুয়েশন, এই অবস্থা যা চলতেছে এর সাথে মানিয়ে নেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। নাও মাই কোয়েশ্চেন টু ইউ ইজ, হোয়াট কাইন্ড অফ টেন্স দিস সেন্টেন্সেস? উই হ্যাভ বিন ট্রাইং, এটা কোন টেন্সে হয়? পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট? এই তো গুড, ভালো ভালো বলছো। তোমরা অনেকে অ্যান্সার দিয়েছো, আমার এখানে মোবাইল টাইমে অ্যান্সার দেখছি। পারফেক্ট, গুড গুড, ফাইন, নাইস, ওকে। আচ্ছা, অ্যান্ড ইয়েট, এখানে ইয়েটের অর্থ হচ্ছে কিন্তু, এটা অর্থ হচ্ছে কি? কিন্তু, তবুও না, কিন্তু 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 আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দ্য স্ট্রিটস অফ ঢাকা, ঢাকার রাস্তা, স্ট্রিটস অফ, অফের বাংলা আমরা কি পাই? প্রিপোজিশন এর। দ্য স্ট্রিটস অফ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এন্ড রংপুর, বলেছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুরের রাস্তা আর অ্যাওয়েশ উইথ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সবাই একটু লিখে রাখো, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অর্থ কি? এটা অর্থ হচ্ছে রঞ্জিত বা প্লাবিত, রঞ্জিত অথবা কি বলতো? প্লাবিত, অর্থাৎ একদম ভেসে গেছে। উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স, আমাদের ভাইয়ের রক্তে রঞ্জিত। তাহলে বঙ্গবন্ধু কি বলছে? যে আমরা চেষ্টা করছি সবকিছু মানিয়ে নেওয়ার, কিন্তু ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুরের রাস্তা আমার ভাইদের রক্তে আজ রঞ্জিত। দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষ, বারবার খেয়াল রাখবা, অফ প্রিপোজিশনটা কিসের অর্থ দেয়? বাংলা এর। বলো তো কিসের অর্থ দেয়? অফ অর্থ হচ্ছে এর। দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের। দ্য পিপল অফ ব্রাজিল, ব্রাজিলার। দ্য পিপল অফ আওয়ার কলেজ, আমাদের কলেজের। দ্য পিপল অফ আওয়ার ডিস্ট্রিক্ট, আমাদের জেলার মানুষ। ঠিক আছে, এর অর্থ দেখে অফ প্রিপোজিশন। তাহলে এখানে কি বলছে দেখো, যে দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষ, নাও এখন, ওয়ান্ট টু বি ফ্রি, ফ্রি মানে কি? মুক্ত, রাইট? সহজ শব্দ, মুক্ত। তাহলে বাংলা মানুষ কি চায়? মুক্ত হতে চায়। ওয়ান্ট টু, হতে চায়। তাহলে হতে চায় কি? মুক্তি না, মুক্ত হতে চায়। বাংলা মানুষ এখন মুক্ত হতে চায়। আমি একটু মুক্তিকে কেটে মুক্ত দিয়ে দিই, হ্যাঁ? বাংলা মানুষ মুক্ত হতে চায়। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ, বাংলা মানুষ এখন বাঁচতে চায়। অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইটস, এবং বাংলার মানুষ এখন তাদের কি চায়? অধিকার চায়। ওকে, তাহলে এই পেজটা আমাদের ক্লিয়ার। এই পেজে কারো আশা করছি প্রবলেম নাই, হ্যাঁ? এই পেজটা আমাদের ক্লিয়ার। তারপর আসি, হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং। আচ্ছা, এইখানে দেখো দুইটা টেন্সের কম্বিনেশন ঘটেছে। এই যে দ্যাটকে আমরা বলি কি? কনজাংশন, রাইট? দ্যাটকে হচ্ছে কনজাংশন, বা তুমি রিলেটিভ প্রোনাউন বলতে পারো। এই রিলেটিভ প্রোনাউনের আগের অংশটা, এই অংশটা কি আছে দেখো তো? এই অংশটা হচ্ছে
প্রেজেন্ট পারফেক্ট, খেয়াল করো টেন্সটা। আর এর পরের অংশটায় দ্যাট ওয়াজ রং, এই অংশটা আছে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট সিম্পল বলতে পারো। তাহলে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করি যেখানে দুইটা বা তার অধিক ক্লজ থাকে, সেখানে ভিন্ন ভিন্ন টেন্স হইতে পারে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। তাহলে কি পাচ্ছি আমরা? হোয়াট হ্যাভ উই ডান, আমরা এমন কি করেছি দ্যাট ওয়াজ রং, যা ভুল ছিল। অর্থাৎ কথাটাকে যদি আমরা শুদ্ধ বাংলায় আনি তাহলে কি দাঁড়ায়? আমরা ভুলটা কি করেছি, আমরা ভুলটা কি করেছি পাকিস্তানের সাথে। আফটার দ্য ইলেকশনস, নির্বাচনের পরে বা নির্বাচনের সময়টা, এখানে পরে বোঝায় নাই, নির্বাচনে। দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, ভোটেড অ্যাজ ওয়ান, এখানে সুন্দর একটা ফ্রেজ আছে খেয়াল করো, অ্যাজ ওয়ান। এই অ্যাজ ওয়ান ফ্রেজটার অর্থ কি দাঁড়ায় বলো তো? অ্যাজ ওয়ান হচ্ছে এককভাবে, এককভাবে, ঠিক আছে। অ্যাজ ওয়ান শব্দ অর্থ কি পাচ্ছি আমরা? এককভাবে। কারো কাছে নেট প্রবলেম হচ্ছে? ব্রাজিল দেওয়াতে, ব্রাজিলের সাথে কি সমস্যা আমি জানি না তোমাদের, কিন্তু ব্রাজিল একটা সময় খুব সেরা টিম ছিল। আচ্ছা আসো, তোমরা হচ্ছে এটা 720 থেকে কমিয়ে একটু 380 বা 360 নিয়ে আসো, তাহলে স্মুথ চলবে। হ্যাঁ, আচ্ছা তারপর আসি আমরা কি পাচ্ছি। আমরা বলছে যে আফটার দ্য ইলেকশন, নির্বাচনে, দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, ভোটেড অ্যাজ ওয়ান, এককভাবে আমাকে ভোট দিয়েছে, ফর মি, আমাকে, ফর দ্য আওয়ামী লীগ, আওয়ামী লীগকে। তিনি বলতে চাচ্ছেন যে, বঙ্গবন্ধু কি বলছেন? বলছেন যে নির্বাচনে বাংলাদেশের মানুষ এককভাবে আমাকে এবং আওয়ামী লীগকে ভোট দিয়েছে। তাহলে নির্বাচনে যদি আওয়ামী লীগকে ভোট দেয় তাহলে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ, তাহলে সরকার গঠন করার কথা কার? আওয়ামী লীগের কিন্তু সরকার গঠন করার কথা স্বাভাবিকভাবে। আচ্ছা, এখন উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, এখানে একটা সুন্দর একটা ফ্রেজ মনে রাখো, ওয়ার টু। ওয়ার টু হচ্ছে কোনো কিছু করার কথা। তাহলে এইরকম যদি বলি যে আই ওয়াজ টু গো, অর্থ কি দাঁড়াবে? আমার যাওয়ার কথা, আমার যাওয়ার কথা। ঠিক সিমিলারলি যদি আমরা বলি যে উই ওয়ার টু সিট, তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের বসার কথা, আমাদের বসার কথা, ঠিক আছে। উই ওয়ার টু সিট, আমাদের বসার কথা, ঠিক আছে। আচ্ছা, এখন বলতেছে যে উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, আমাদের জাতীয় পরিষদে বসার কথা ছিল। ড্রাফট আ কনস্টিটিউশন, একটি সংবিধান রচনা করার কথা ছিল। ফর আওয়ারসেলভস দেয়ার, এইখানে দেয়ারটাকে একটু মনে রাখো, দেয়ার হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। এটাকে কেন অ্যাডভার্ব অফ প্লেস বলছে এটা বোঝার একটু চেষ্টা করো তো। দেখো, অ্যাডভার্ব অফ প্লেস মানে হচ্ছে একটা কাজ কোথায় হয়, একটা কাজ যেই জায়গাটাতে হবে সেটাই অ্যাডভার্ব অফ প্লেস। ধরো আই সলভ দ্য প্রবলেম এট হোম, তাহলে আমি বাসায় সমস্যাটা সমাধান করি। আবার এইখানে কি বলছে যে ড্রাফট আ কনস্টিটিউশন ফর আওয়ারসেলভস দেয়ার, ওই যে ন্যাশনাল অ্যাসেম্বলি, ওই ন্যাশনাল অ্যাসেম্বলিতে আমাদের একটা কি করার কথা ছিল? সংবিধান প্রণয়ন করার বা খসড়া রচনা করার কথা ছিল। অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি, এবং আমাদের দেশটাকে গঠন করার কথা ছিল। দ্য পিপল অফ দিস ল্যান্ড, এবং এই দেশের মানুষ, উড দেয়ার বাই, তার মাধ্যমে, গেট ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম। তখনই বাংলার মানুষ, যখন একটা সংবিধান গঠন করতাম, যখন আমরা সরকার গঠন করতাম, তখনই বাংলার মানুষ কি পেত? তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক স্বাধীনতা পেত। ওকে, এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার সবার? একটু স্লো হচ্ছে, আমি বুঝতেছি না কারণটা কি, স্লো হওয়ার কারণ কি। সবার কি বুঝতে পেরেছো কিনা এটা একটু জানাও। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে পুরোপুরি?
মাঝে মাঝে স্লো হচ্ছে, আমি খেয়াল করছি। হ্যাঁ, অ্যাডভার্ব অফ প্লেস কিভাবে হলো দেখো, এই যে দেয়ারটা দিয়ে কি বুঝাইছে যে আমরা সেখানে, মানে ন্যাশনাল অ্যাসেম্বলি আছে না, ওইখানে আমরা আমাদের সংবিধান গঠন করতাম। তাহলে ওইখানে একটা প্লেস না, তাহলে দেয়ারটা কি বোঝাইছে, একটা প্লেস বোঝাইছে, কাজ হওয়ার প্লেস। তাহলে এই যে দেখো, এই যে আমরা ড্রাফট করব, ড্রাফট মানে কি করা, ড্রাফট করা হচ্ছে খসড়া রচনা করা। তাহলে ড্রাফট করার কাজটা কোথায় করতাম, সংবিধানে। এই দেয়ারটা যেহেতু ওই জায়গাটাকে বুঝাইছে, তাহলে এটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, তারপর আসি আমরা এরপরের পার্টটা একটু দেখো। বাট ইট ইজ উইথ রিগ্রেট, রিগ্রেট মানে হচ্ছে অনুতাপ। বাট ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট আই হ্যাভ টু রিপোর্ট, রিপোর্ট মানে হচ্ছে বলা, আর হ্যাভ টু মানে হচ্ছে করতে হয়, করতে হয়। তাহলে করতে হয় এখানে কি হয়ে যাবে, বলতে হয়, খেতে হয়, যেতে হয়, এরকম হয়ে যাবে। তাহলে হ্যাভ টু মানে হচ্ছে কোনো কাজ করতে কেউ বাধ্য। যেমন ধরো বললাম যে আই হ্যাভ টু রিড, তাহলে আমি এটা বাংলা কি দাঁড়াবে, আমাকে পড়তে হয়, আমাকে পড়তে হয়। তাহলে একইভাবে যদি আমি বলি আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হয়, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হয়, আই হ্যাভ টু শপ, আমাকে কেনাকাটা করতে হয়। তাহলে হ্যাভ টু বা হ্যাজ টু দিয়ে হচ্ছে বাধ্য, বাধকতা বোঝায়। আচ্ছা, এখন তাহলে আসো, বাট ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ। কিন্তু অনুতাপের বিষয় এই যে আমি আপনাদের কাছে বলতে হচ্ছে যে, দুঃখের সাথে অনুতাপের সাথে আপনাদের কাছে বলতে হচ্ছে যে টুডে দ্যাট উই হ্যাভ পাসড থ্রু। পাস থ্রু হচ্ছে যে কাটানো, এটা একটা গ্রুপ ভার্ব, একটু মনে রাখো। গ্রুপ ভার্ব অর্থ কি, কাটানো। বলেছে যে উই হ্যাভ পাসড থ্রু, আমরা কাটিয়েছি 23 ট্র্যাজিক ইয়ার্স। ট্র্যাজিক মানে কি, মর্মান্তিক। আমরা 23টি মর্মান্তিক বছর কাটিয়েছি। অর্থাৎ বঙ্গবন্ধু বলছে যে আমরা পশ্চিম পাকিস্তানের সাথে প্রায় 23টা মর্মান্তিক বছর কাটাইছি। কত থেকে কত, এটা হচ্ছে এই 23 বছর কত, তোমরা আশা করি মনে থাকার কথা তোমাদের, এটা হচ্ছে 1947 থেকে 1970 সাল পর্যন্ত, এই 23 বছর। বেঙ্গলস হিস্ট্রি অফ দোজ ইয়ার্স, বাংলার ওই বছরগুলোর ইতিহাস, ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার। তাহলে বাংলার ওই 23 বছরের ইতিহাস হচ্ছে নির্যাতনের ইতিহাস, ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল, আমাদের মানুষের উপর নির্যাতন করার ইতিহাস। ইনফ্লিক্ট অন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখো, অর্থ হচ্ছে চাপিয়ে দেওয়া, চাপিয়ে দেওয়া। এটা কি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, নোট করে রাখো, এটাকে আমরা কি বলছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সংক্ষেপে APP.PRE. বলেছে যে ওই 23 বছরের ইতিহাস আমাদের উপর চাপানো নির্যাতনের ইতিহাস। অফ ব্লাড শেড বাই দ্যাম রিপিটেডলি, তাদের দ্বারা, এই শেড মানে হচ্ছে ঝরানো, শেড মানে কি, ঝরানো। বলেছে যে ওই পাকিস্তানিদের দ্বারা, এই দ্যামটা কি, এটা হচ্ছে ওয়েস্ট পাকিস্তানি, ওয়েস্ট পাকিস্তানি। বলছে যে পাকিস্তানিদের দ্বারা রিপিটেডলি, বারংবার 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 রক্ত ঝরানোর ইতিহাস। বঙ্গবন্ধু বলছে ওই 23 বছরের বাংলা ইতিহাস হচ্ছে তাদের দ্বারা চাপিয়ে দেওয়া নির্যাতনের ইতিহাস, এবং তাদের দ্বারা আমাদের বাংলার মানুষকে বারংবার রক্ত ঝরানোর ইতিহাস। 23 ইয়ার্স অফ আ হিস্ট্রি, 23 বছরের ইতিহাস, অফ ম্যান অ্যান্ড উইমেন ইন অ্যাগনি। অ্যাগনি মানে হচ্ছে তীব্র যন্ত্রণা, তীব্র যন্ত্রণা। বঙ্গবন্ধু কি বলছেন যে 23 বছরের ইতিহাস নরনারীর বা পুরুষ এবং মহিলাদের যন্ত্রণার ইতিহাস। ওকে, এইটুকু আশা করছি ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে ভাইয়েরা, পুরো তোমরা কি ভাইয়ের কথা বুঝতে পারতেছো? দেখো তো, আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় গ্রুপ ভার্ব থেকে শুরু করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গুরুত্বপূর্ণ শব্দগুলো, বাংলা অর্থ এবং গ্রামাটিক্যাল যত টার্ম আছে আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ,
আমরা ক্লাসের মধ্যে যেহেতু সবগুলো বিষয়কে সুন্দরভাবে শেষ করতে হবে, তাই তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করবা ক্লাসের মধ্যে, যেন তোমরা অবশ্যই অবশ্যই টপিকগুলো ক্লাসেই শেষ করে ফেলো, ঠিক আছে? ওকে, তারপর আসো, দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, বাংলার ইতিহাস। দেখো অফের অর্থ কিন্তু বারবারই এর। ইজ দ্য হিস্ট্রি অফ পিপল, বাংলার ইতিহাস হচ্ছে সেই সকল মানুষের ইতিহাস, হু হ্যাভ রিপিটেডলি, যারা বারংবার, মেড দেয়ার হাইওয়েজ, যারা বারংবার তাদের রাজপথকে করেছে, ক্রিমজন, রঞ্জিত। ক্রিমজন রেড মানে কি? রক্তিম, রক্তিম বা লাল, রঞ্জিত করেছে, রঞ্জিত করেছে, তাই কি? লাল করেছে, লাল বা রঞ্জিত, ঠিক আছে? তাহলে বলছে যে উইথ দেয়ার ব্লাড, বলছে যে দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ পিপল, বাংলার ইতিহাস সেই সকল মানুষদের ইতিহাস, হু হ্যাভ রিপিটেডলি, যারা বারংবার, মেড দেয়ার হাইওয়েজ ক্রিমসন রেড উইথ দেয়ার ব্লাড, যারা বারংবার তাদের রক্ত দিয়ে, যারা বারংবার, এই বাংলার মানুষ তারা রক্ত দিয়ে রাজপথকে রঞ্জিত করেছে। তাহলে বাংলার মানুষের রাজপথে রঞ্জিত করার ইতিহাস হচ্ছে বাংলার ইতিহাস। উই শেড ব্লাড ইন 1952, বঙ্গবন্ধু বলছে আমরা 52 ভাষা আন্দোলনে রক্ত দিয়েছিলাম, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ইভেন দো উই ওয়ার দ্য ভিক্টরস, ইভেন দো অর্থ কি? এমন কি যদিও, এইটা একটা ফ্রেজটা মনে রাখো, এমন কি যদিও, এমন কি যদিও, উই ওয়ার দ্য ভিক্টরস, ভিক্টরস মানে কি? বিজয়ী। বঙ্গবন্ধু বলছেন যে যদিও আমরাই বিজয়ী ছিলাম ইন দ্য ইলেকশনস অফ 1954, 1954 সালের নির্বাচন। তোমাদের কাছে একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন, তোমরা যেটা সাধারণ জ্ঞান পড়ে আসছো, বিজিএস পড়ছো বা পৌরনীতি পড়ছো, তোমাদের প্রশ্ন হচ্ছে 1954 সালের নির্বাচনকে কি নির্বাচন বলে ডাকা হয়? এই নির্বাচনটার ডাকনাম কি ছিল? সবার কাছে একটু জানতে চাচ্ছি, যার যার জায়গা থেকে বলো 1954 নির্বাচনকে কি নির্বাচন নামে ডাকা হতো? এই তো উত্তর আসতে শুরু করছে। নাবিল আহমেদ বলেছে যুক্ত ফ্রন্ট। গুড, যুক্ত ফন্ট না, যুক্ত ফ্রন্ট হবে। হ্যাঁ, ফন্ট না, ফন্ট মানে কিন্তু হচ্ছে বর্ণ, ফ্রন্ট, যুক্ত ফ্রন্ট, যুক্ত ফ্রন্ট। গুড, জিদান আরবি, এই তো ফাইন, যুক্ত ফ্রন্ট নির্বাচন। ওকে, তাহলে বঙ্গবন্ধু বলছে যে 52তে ভাষা আন্দোলনে আমরা রক্ত দিয়েছি, রফিক জব্বার থেকে শুরু করে অনেকে প্রাণ দিয়েছে ভাষা আন্দোলনে। ইভেন দো, এমনকি যদিও, উই ওয়ার দ্য ভিক্টরস, আমরাই ছিলাম বিজয়ী ইন দ্য ইলেকশনস অফ 1954, 1954 যুক্তফ্রন্ট নির্বাচনে যদিও আমরাই বিজয়ী হয়েছিলাম, উই কুড নট ফর্ম। এখন প্রশ্ন হচ্ছে এই ফর্ম, এটা কোন পার্ট অফ স্পিচ বলতে পারবা? এই ফর্ম কি নাউন নাকি অ্যাডজেক্টিভ, ভার্ব, কি হতে পারে বলো? এই ফর্মটা কি হবে? এই একটা ফর্ম, আরেকটা হচ্ছে ফ্রম। কোনটা কোন পার্ট অফ স্পিচ? সহজে আমি বলে দিচ্ছি, একটু লিখে রাখো। এই ফর্ম, এটা হচ্ছে ভার্ব, অর্থ হচ্ছে গঠন করা, গঠন বা তৈরি করা, ঠিক আছে? একটু নোট করে রাখো, দুইটা শব্দের কনফিউশন যেন না হয়। আর ফ্রম শব্দটা, এটা একটা প্রিপোজিশন, এটার অর্থ হচ্ছে থেকে। অর্থ কি দেয়? থেকে। প্রিপোজিশন আরো বিভিন্ন অর্থ দিতে পারে, তবে থেকে অর্থটা বেশি দেয়, ঠিক আছে? তাহলে এই দুইটা জিনিস একটু নোট করে রাখো। ওকে, আশা করছি এই ব্যাপারগুলো তোমরা ঝামেলা করবে না, ঠিক আছে? এগুলাতে যদি ঝামেলা হয় তাহলে কিন্তু তোমার বেসিকটা ক্লিয়ার হবে না, যেটা আমরা বারবারই বলছি, আমরা বেসিক সহ পড়বো এই কোর্সটাতে। ওকে, তারপর আসি, কি বলছে দেখো, যে উই কুড নট ফর্ম আ গভর্নমেন্ট দেন, আমরা ওই তখন আমরা সরকার গঠন করতে পারি নাই। এই দেনটাকে আমরা বলবো হচ্ছে, এটাকে আমরা বলেছি অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে? এখানে কি এটা একটা কাজ কখন হচ্ছে সেটা বোঝাচ্ছে,
তখন 1954-তে, তাই এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ইন 1958 1958 সালে আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল। আইয়ুব খান সামরিক শাসন জারি করলেন। আইয়ুব খান তৎকালীন সরকারের তৎকালীন হচ্ছে সামরিক প্রধান ছিলেন। আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল। আইয়ুব খান মার্শাল ল বা সামরিক শাসন জারি করলেন টু এনস্লেভ আস। এনস্লেভ মানে হচ্ছে দাস করা, দাস করে ফেলা। তাহলে টু এনস্লেভ আস ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, পরের 10 বছরের জন্য পুরো পূর্ব পাকিস্তানকে দাস বানিয়ে ফেলার জন্য, কৃতদাস বানিয়ে ফেলার জন্য সে মার্শাল ল জারি করেছে। ঠিক আছে, তাহলে কত সালের ঘটনা? 1958 সামরিক শাসন। ইন 1966 1966 সালে 6 দফা আন্দোলন। when we launched the 6 point movement, এই 6 point মুভমেন্টের বাংলা কি? 6 দফা আন্দোলন। 6 দফা আন্দোলন, ঠিক আছে। আমি জানি তোমরা এই ইতিহাসগুলো জেনে এসেছো, তোমরা এগুলো জানো। কি বলছে দেখো যে when we launched, লঞ্চ মানে হচ্ছে বের করা, প্রচার করা বা প্রকাশ করা। তাহলে এই লঞ্চ কি? এটা অর্থ হচ্ছে প্রকাশ করা বা প্রচার করা, প্রচার করা। তাহলে আমরা যখন 6 দফা আন্দোলন প্রচার করলাম বা 6 দফা আন্দোলনটা বের করলাম, our boys were shot dead on 7 জুন। আমাদের ছেলেদেরকে 7 জুনে গুলি করে হত্যা করা হলো। দেখো এই সেন্টেন্সটার একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট দেখো, এই যে তারিখ, একটু প্রিপোজিশনের ব্যবহার তোমাদেরকে একটু মনে করাই দিই। যখন তুমি দেখবে একটা তারিখ আছে, এই তারিখের পূর্বে যখন একটা প্রিপোজিশন আসবে সেটা হবে অন। সুন্দর করে একটা নোট করে রাখো, তারিখ এবং বার, তারিখ এবং বার, শনি সোম বুধ এরকম, বারের পূর্বে হবে অন। সবাই একটু নোট করো, অন হবে কখন? ডেজ অথবা ডেটস অথবা ডেট, 7 দিনের নাম অথবা যে কোনো তারিখ যদি হয় তাহলে হবে আমাদের অন। অপর দিকে ইন হবে কখন? ইন হবে যখন কোনো একটা মান্থ হবে অথবা ইয়ার হবে। সবাই একটু নোট করে ফেলো, আমাদের প্রিপোজিশন সেকেন্ড পেপার যখন পড়বো তখন কাজে লাগবে। আমার সাথে বলো তো সবাই, যখন আমাদের বার হচ্ছে কোনো একটা শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি যে কোনো বার, অথবা কোনো একটি স্পেসিফিক তারিখ 16 ডিসেম্বর 21 ফেব্রুয়ারি 22 মার্চ, তারিখের পূর্বে অন, আর কোনো স্পেসিফিক বছর বা মাস বোঝালে সেখানে হবে হচ্ছে ইন। কি বলছে দেখো যে আমরা যখন 6 দফা আন্দোলন শুরু করলাম, our boys were shot dead on 7 জুন। আমার ছেলেদেরকে, আমাদের এই পূর্ব পাকিস্তানের ছেলেদেরকে গুলি করে মারা হলো। when after the movement of 1969, 1969 সালের গণ অভ্যুত্থানের পরে আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার। এখানে এই ভার্বটা V2 তে আছে, এইটার মূল ভার্বটা হচ্ছে ফল ফ্রম। একটু লিখে রাখো, ফল ফ্রম অর্থ হচ্ছে পতন হওয়া। অর্থ কি? পতন হওয়া। বলেছে যে 1969 অভ্যুত্থানের পরে when আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার, যখন আইয়ুব খান ক্ষমতা থেকে পড়ে গেল, ক্ষমতা থেকে পতন হলো, and ইয়াহিয়া খান assumed the reins। এই রেঞ্জ মানে হচ্ছে ক্ষমতা। রেঞ্জ মানে কি? ক্ষমতা, পাওয়ার মানেও ক্ষমতা, আর অ্যাজিউম মানে হচ্ছে গ্রহণ করা, গ্রহণ করা। বলেছে যে 1969 সালে আইয়ুব খান ক্ষমতা থেকে পড়ার পরে এবং ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণ করার পরে, তাহলে দেখো এতদিন পর্যন্ত আমরা যাদের সহ্য করছি, আইয়ুব খান 58 থেকে সে 10 বছর পর্যন্ত মার্শাল ল দিছে, 58 থেকে 68 পর্যন্ত। 68 থেকে যখন ধীরে 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 গণ অভ্যুত্থান শুরু হচ্ছিল, বঙ্গবন্ধুকে জেলে নিয়ে ফেললো, তখন গণ অভ্যুত্থান হয়ে গেছে, তখন আইয়ুব খানের পার্টটা শেষ, আইয়ুব খান পতন ঘটে গেছে। আইয়ুব খানের জায়গায় আসলো কে? ইয়াহিয়া খান। আইয়ুব খানের পতন হইলো, এখন আসলো কি? সামরিক শাসক ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান যখন আসলেন অফ দ্য গভর্নমেন্ট, তিনি যখন সরকারের ক্ষমতা নিলেন, হি ডিক্লেয়ার্ড দ্যাট, তিনি ঘোষণা দিলেন যে হি উড গিভ আস আ কনস্টিটিউশন, তিনি আমাদেরকে একটা সংবিধান দিবেন। তিনি বলছেন যে আমি পূর্ব পাকিস্তানদেরকে একটা সংবিধান দিব, তোমাদের মতো সরকার গঠন করার ক্ষমতা তোমাদেরকে দিব।
অ্যান্ড রেস্টোর। রেস্টোর মানে কি? পুনরুদ্ধার করা। পুনরুদ্ধার। এবং তিনি বললেন যে পুনরুদ্ধার, ডেমোক্রেসি, তিনি গণতন্ত্রের পুনরুদ্ধার করবেন, তিনি এই কথাটা আমাদেরকে দিলেন। উই লিসেন টু হিম দেন, আমরা তখন তার কথা শুনেছিলাম। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখো, লিসেনের পরে অবশ্যই টু লাগবে, অর্থ হচ্ছে শোনা। ঠিক আছে, শুনতে পারা বা শোনা। আ লট হ্যাজ হ্যাপেন্ড সিন্স, ওই তখন থেকে অনেক ঘটনা ঘটে গেছে। অ্যান্ড ইলেকশনস হ্যাভ টেকেন প্লেস, এবং তারপরে নির্বাচনও অনুষ্ঠিত হয়ে গেছে। অর্থাৎ আইয়ুব খান যে পতন হইল, তারপরে ইয়াহিয়া খান আসলো, তিনি বলছেন যে আমি আপনাদেরকে সংবিধান দেব, আমি আপনাদেরকে গণতন্ত্র ফিরিয়ে দিব। কিন্তু তারপরে কি ঘটলো? তারপরে অনেক ঘটনা ঘটছে, নির্বাচন হইছে, কিন্তু ইয়াহিয়া খান কিন্তু আর ক্ষমতা আমাদের কাছে ফিরিয়ে দিচ্ছেন না। একটা গ্রুপ ভার্ব আছে এখানে, একটু লিখে রাখো। গ্রুপ ভার্বটা হচ্ছে টেক প্লেস, একটু নোট করো এখানে। টেক প্লেস, এটা একটা গ্রুপ ভার্ব। ঠিক আছে, গ্রুপ ভার্ব অর্থ হচ্ছে অনুষ্ঠিত হওয়া, অনুষ্ঠিত হওয়া। ঠিক আছে, ওকে। তাহলে এখানে গ্রুপ ভার্বটা মনে রাখো, টেক প্লেস অর্থ হচ্ছে অনুষ্ঠিত হওয়া। ওকে, তারপর আসি। আই হ্যাভ মেট প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, যেহেতু নির্বাচন হয়ে গেছে, আপনি আমাদের কাছে ক্ষমতা ফিরাই দেন। বঙ্গবন্ধু ইয়াহিয়া খানের সাথে দেখা করলেন। আই হ্যাভ মেড আ রিকোয়েস্ট টু হিম, আমি তার কাছে অনুরোধ করলাম। নট অনলি অন বিহাফ অফ বেঙ্গল, অন বিহাফ অফ একটা প্রিপোজিশনাল ফ্রেজ, একটু নোট করে রাখো। আমরা কি বলি এটাকে? প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, তাহলে বললেন যে অন বিহাফ অফ বেঙ্গল, আমি শুধু বাংলার পক্ষ থেকে ওনার কাছে রিকোয়েস্টটা করি নাই, বাট অলসো অ্যাজ দ্য লিডার অফ দ্য পার্টি, বরং ওই দলের নেতা হিসেবে রিকোয়েস্ট করেছি। দ্যাট হ্যাজ দ্য মেজরিটি ইন পাকিস্তান, যেই দলটা পুরো পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ। বঙ্গবন্ধু বলছে যে আমি ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেছি, এবং আমি শুধুমাত্র বাংলার প্রতিনিধি হিসেবে বা বাংলার পক্ষ থেকে তার কাছে আমি আবেদন করি নাই বা অনুরোধ করি নাই, আমি পুরো পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ যে আওয়ামী লীগ, ওই দলের নেতা হিসেবে আমি তার কাছে অনুরোধ করেছিলাম, আমাদেরকে ক্ষমতা ফিরিয়ে দেন। আচ্ছা, আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম, ইউ মাস্ট হোল্ড দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অন 15 ফেব্রুয়ারি, আপনাকে অবশ্যই 15ই ফেব্রুয়ারিতে অধিবেশন দিতে হবে। জাতীয় পরিষদ আছে না, পরিষদের অধিবেশন দিতে হবে, যেখানে আমরা আওয়ামী লীগরা হচ্ছে সরকারে আসবো, আমরা সংখ্যাগরিষ্ঠতা। আপনাকে অবশ্যই 15 ফেব্রুয়ারি থেকে আমাদেরকে অধিবেশন দিতে হবে সংসদের মধ্যে। বাট হি ডিড নট লিসেন টু মি, তিনি আমার কথা শুনলেন না। হি লিসেন্ড টু মিস্টার ভুট্টু ইনস্টিড। ইনস্টিড ওয়াটা ইম্পর্টেন্ট, অর্থ হচ্ছে পরিবর্তে, পরিবর্তে অথবা বরং, তোমরা এটাকে বরং বলতে পারো। বরং তিনি শুনলেন ভুট্টু সাহেবের কথা। ঠিক আছে সবাই, এই পর্যন্ত আশা করছি ক্লিয়ার। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ভাইয়ারা, ভাইকে একটু জানাও তো দেখি তোমরা এই পর্যন্ত সুন্দর করে বুঝতে পেরেছো কিনা। আমাদের টেক্সটের অর্থাৎ ফার্স্ট পেপারের গুরুত্বপূর্ণ কাজে কিন্তু প্রতিটা লাইন বাই লাইন প্যাসেজগুলো সলভ করা, করার পরে আমরা একাডেমিক এমসিকিউ এবং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড এমসিকিউ সলভ করব। তাহলে কি হলো, তুমি প্যাসেজটা বুঝলা, তুমি এখান থেকে একাডেমিক স্ট্যান্ডার্ড সলভ করলে এইচএসসির জন্য, এবং এখন থেকেই ভার্সিটি অ্যাডমিশনের জন্য তুমি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড এমসিকিউ সলভ করবা। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্যাসেজ লাইন বাই লাইন, ভেরি স্পন্টেনিয়াসলি, ভেরি প্রপারলি। কোনো লাইনকে মিস দেওয়া যাবে না, খুব গুরুত্বপূর্ণ কাজ। ক্লিয়ার? গুড। তারপর আসি। At first he said that, শুরুতে তিনি বললেন যে the meeting would take place, এই যে take place হতো কি, অনুষ্ঠিত হবে। তিনি বললেন যে মিটিং বা পরিষদের আলোচনা বা সভা অনুষ্ঠিত হবে in the first week of March। তিনি কি বললেন? মার্চের 1971, এটা 1971 এর ঘটনা। তিনি বললেন 1971 এর মার্চ মাসের প্রথম সপ্তাহে অধিবেশন অনুষ্ঠিত হবে। ধৈর্য। We said, আমরা বললাম, ফাইন, ঠিক আছে, we will be taking our seats in the assembly then,
তখন অর্থাৎ মার্চে যদি করেন আপনারা, তাহলে আমরা পূর্ব পাকিস্তানের নেতারা আমরা অধিবেশনে আসন গ্রহণ করব, অধিবেশনে উপস্থিত হব। আই সেড উই উইল ক্যারি আউট। ক্যারি আউট মানে হচ্ছে সম্পন্ন করা, সম্পন্ন করা বা পরিচালনা করা, পরিচালনা করা মানে কোনো একটা জিনিসকে সাকসেসফুল করা, তাই তো? কোনো একটা জিনিস সাকসেসফুল। তাহলে বঙ্গবন্ধু বলছেন যে আই সেড, আমি বলেছিলাম, উই উইল ক্যারি আউট আওয়ার ডিসকাশন ইন দ্য অ্যাসেম্বলি। আমরা যা বলার আমরা অধিবেশনে আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব। আমরা আপনাদের সাথে মার্চে অধিবেশনে বসতে সমস্যা নাই, ওকে ফাইন, আমরা মেনে নিচ্ছি। আই ওয়েন্ট সো ফার অ্যাজ টু সে, এই পুরোটা অর্থ মনে রাখো, সো ফার অ্যাজ টু সে, আমি এতটুকু পর্যন্ত বলেছিলাম, এতটুকু পর্যন্ত বলেছিলাম, এতটুকু পর্যন্ত পর্যন্ত বলেছিলাম। হ্যাঁ, আমি এইটুকু পর্যন্ত বলেছিলাম, এতটা পর্যন্ত বলেছিলাম, আমি এতটুকু পর্যন্ত বলেছিলাম যে ইফ এনিওয়ান কেম আপ, কাম আপ মানে হচ্ছে নিয়ে আসা, ইফ এনিওয়ান কেম আপ উইথ অ্যান অফার দ্যাট ওয়াজ জাস্ট, এখানে জাস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অর্থ হচ্ছে ন্যায্য। বলছে যে কেউ একজনও যদি ন্যায্য দাবি নিয়ে আসে, ন্যায্য প্রস্তাব নিয়ে যদি একজনও যদি আসে, ইভেন দো উই ওয়ার ইন দ্য মেজরিটি, আমরা যদিও সংখ্যাগরিষ্ঠ, উই উড এগ্রি টু দ্যাট অফার, আমরা সেই প্রস্তাবকে মেনে নিব। এগ্রি টু সামথিং, এগ্রি টু সামথিং অর্থ হচ্ছে মেনে নেওয়া, মেনে নেওয়া, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে, এটাও কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, তাহলে বঙ্গবন্ধু বলছেন যে আমরা এইটুকু পর্যন্ত বলেছিলাম, আপনারা অধিবেশনে বসেন মার্চে, নো প্রবলেম, এবং আপনাদের থেকে যদি একজন মানুষও যদি ন্যায্য কথাটা বলে, আমরা সংখ্যাগরিষ্ঠ হলেও আপনাদের কথা আমরা মেনে নিব, যদি সেটা ন্যায্য হয়। আপনারা ন্যায্য দাবি নিয়ে আসেন, আপনারা ন্যায্য কথা বলেন, কিন্তু আপনারা আমাদেরকে অধিকার দিবেন না, আমরা সংখ্যাগরিষ্ঠ, নির্বাচনে বিজয়ী হয়েছে, আপনি আমাকে ক্ষমতা দিবেন না, আমাকে সংসদে সংখ্যাগরিষ্ঠ দিবেন না, দ্যাট ক্যান নট বি হ্যাপেন্ড, এটা ঘটতে দেওয়া যায় না, তাই না? আচ্ছা, মিস্টার ভুট্টো কেম হিয়ার, তারপরে কি দেখো, তারপর আস্তে আস্তে কিন্তু তাদের যুদ্ধের একটা চিন্তা ভাবনা শুরু হচ্ছে পাকিস্তানের মধ্যে। ইয়াহিয়া বলতেছে আমরা মার্চের শুরুতে আপনাদেরকে আমরা ক্ষমতা দিয়ে দিব, কিন্তু এখন ভুট্টো, দেখো এখানে হিসাবটা একটু বুঝো, এখনকার যে সময়ের কথা আমরা বলতেছি না, 1971 সালের ঘটনা, এই টাইমটাতে ইয়াহিয়া খান ওনার অবস্থান কোথায়? উনি হচ্ছে প্রেসিডেন্ট কোথাকার? অল পাকিস্তান, অল পাকিস্তান, ঠিক আছে, বুঝো, উনি হচ্ছে পূর্ব পশ্চিম উভয় পাকিস্তানের, তিনি হচ্ছে রাষ্ট্রপতি ওই টাইমে, তার মানে সবার চেয়ে ক্ষমতা ওনার বেশি। আর এখানে দুইটা নামে তোমরা কনফিউজড হবা। দেখো আমাদের কিন্তু অলরেডি যে আইয়ুব খানের ঘটনা শেষ, 69 গণঅভ্যুত্থানের পর আইয়ুব খানের ঘটনা নাই আমাদের, 70-71 দুইটা নাম পড়বে, একটা হচ্ছে ইয়াহিয়া, একটা হচ্ছে ভুট্টো। এই জুলফিকার আলী ভুট্টোটাকে, এই ভুট্টো নামটা তোমরা যদি কনফিউজড হবা না, উনি হচ্ছেন লিডার অফ পাকিস্তান পিপলস পার্টি, বুঝে গেল? অর্থাৎ উনি হচ্ছে পাকিস্তানের যে সবচেয়ে বড় রাজনৈতিক দলটা পশ্চিম পাকিস্তানের, ওই দলের নেতা, আর পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের নেতাকে বঙ্গবন্ধু। তাহলে এই দুজন হচ্ছে রাজনৈতিক কনফ্লিক্ট, আর তিনি হচ্ছে রাজনীতির মধ্যে না, তিনি হচ্ছে রাষ্ট্রপতি সরাসরি, তিনি সবচেয়ে ক্ষমতাধর। এখন কি কথা হচ্ছে তাদের মধ্যে একটু দেখো। মিস্টার ভুট্টো কেম হিয়ার, ভুট্টো পূর্ব পাকিস্তানে আসলেন। হি ক্যারিড আউট, ক্যারি আউট মানে কি? পরিচালনা করা। হি ক্যারিড আউট ডিসকাশনস উইথ আস, তিনি আমাদের সাথে পূর্ব পাকিস্তান নেতার সাথে আলোচনা করলেন, ফাইন। হি সেড দ্যাট, তিনি এই কথা বললেন যে দ্য ডোরস অফ নেগোসিয়েশনস, নেগোসিয়েশন মানে হচ্ছে আলোচনা, তিনি বললেন যে আলোচনার দরজা হ্যাড নট বিন শাট, আলোচনার দরজা এখনো বন্ধ হয় নাই, আরো আলোচনা করা যাবে। and that there would be further negotiations, ভুট্টো আইসা বলতেছে যে আলোচনার দরজা বন্ধ হয় নাই, আরো আলোচনা হবে, আরো আলোচনা হবে,
অর্থাৎ তিনি সময় ক্ষেপণ করে নিয়ে যাচ্ছেন কিভাবে যুদ্ধ বাঁধানো যায়। দেখো বারবার দেখো না লেট করতেছে, বারবার লেট করতেছে। বঙ্গবন্ধু বলছে 15 ফেব্রুয়ারি আপনারা আলোচনা দেন, তারা বলতেছে মার্চের ফার্স্ট উইক। ইয়াহিয়া খান আলোচনা করার কথা, সেখানে ভুট্টো এসছে, সে এসে বলতেছে আরো আলোচনা হবে, আলোচনার দরজা বন্ধ হয় নাই, যুদ্ধের দিকে যাচ্ছে। I then had talks with other leaders, আমি তখন অন্যান্য নেতাদের সাথে কথা বললাম। বঙ্গবন্ধু বলতেছে I said to them, আমি তাদেরকে বললাম, পশ্চিম পাকিস্তানের নেতাদেরকে বললাম, কাম এন্ড সিট ডাউন উইথ আস, পশ্চিম পাকিস্তানের নেতারা আপনারা আসুন, আমাদের সাথে বসুন, আপনারা আলোচনায় বসুন। লেটস ক্রিয়েট আ কনস্টিটিউশন ফর আওয়ারসেলভস থ্রু ডিসকাশনস। থ্রু মানে কি? মাধ্যমে। পশ্চিম পাকিস্তানের নেতারা তো তারা ওই দল থেকে বিজয়ী হয়েছে যতজন, আর এখান থেকে পূর্ব পাকিস্তান থেকে আওয়ামী লীগের দল। উনি বলতেছে পশ্চিম পাকিস্তান থেকে আপনারা যারা জিতছেন তারা আসেন, আমরা সবাই মিলে আমাদের নিজেদের জন্য আলোচনার মাধ্যমে একটা সংবিধান গঠন করি। আমরা সংবিধান ছাড়া একটা রাষ্ট্র চলতে পারে না, তাই না? আমরা বিজয়ী হয়েছি, আপনি আমাদেরকে ক্ষমতা দেন, আপনারা আমাদেরকে ক্ষমতা দেন, আমরা সংবিধান গঠন করি সবাই মিলে। এখানে আমরা সরকার দল, আপনারা বিরোধী দল, আসেন। বাট মিস্টার ভুট্টো ডিক্লেয়ার দ্যাট, কিন্তু মিস্টার ভুট্টো বললেন যে, দেখো কতটুকু 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 শক্তি দিয়ে কথা বলছে, কতটুকু মারাত্মক কথা। ভুট্টো বলতেছে যে ইফ ওয়েস্ট পাকিস্তানি মেম্বার্স কেম হিয়ার, যদি পশ্চিম পাকিস্তানের লোকেরা, রাজনৈতিক নেতারা এইখানে আসে, পূর্ব পাকিস্তানে আসে আলোচনা করতে বঙ্গবন্ধুর সাথে, দ্য অ্যাসেম্বলি উড এন্ড আপ অ্যাজ আ স্লটার হাউস। স্লটার হাউস মানে কি জানো? কসাইখানা। দেখো কত বড় কথা, কত বড় জালিম কথা। সে বলতেছে যে যদি বঙ্গবন্ধুর সাথে আলোচনা করতে কোনো একটা নেতা, কোনো মানুষ যদি আসে, তাইলে এই পূর্ব পাকিস্তানের বা এই অ্যাসেম্বলি আলোচনা সভা হয়ে যাবে একটা কসাইখানা, অর্থাৎ সবাইকে জবাই করে কাটতে ফেলবো আমি। দেখো কি বলতেছে, তিনি তো একটা রাজনৈতিক দলের নেতা। হি ক্লেইমড দ্যাট, এই ক্লেইম অর্থ হচ্ছে বলা, তিনি বলেন যে হু এভার কেম হিয়ার, যে এখানে আসুক, উড বি স্লটার্ড, তাকেই হত্যা করা হবে, তাকেই মেরে ফেলা হবে, তাকেই সেরে ফেলা হবে। এই স্লটার অর্থ কি? হত্যা করা। তার দলের নেতাদেরকে বলতেছেন আপনারা যেই যাবেন তাকে শেষ করে দিব। হি সেড, তিনি বললেন দ্যাট ইফ এনিওয়ান শোড আপ হিয়ার, সব মনে হচ্ছে আশা, এই ফ্রেজটা মনে রাখো, সব একটা ফ্রেজ, ঠিক আছে? অর্থ হচ্ছে কোনো একটা অনুষ্ঠানে বা কোনো একটা মিটিং এ যাওয়ার উদ্দেশ্যে ওইখানে যাওয়া, একটা মিটিং এ যোগদানের উদ্দেশ্যে সেখানে যাওয়া। সব অর্থ হচ্ছে কোনো একটা মিটিং এ, কোনো একটা ডিসকাশনে, কোনো একটা নেগোসিয়েশনে উপস্থিত হওয়ার উদ্দেশ্যে সেই জায়গাটায় যাওয়া। তিনি বলছেন যে ইফ এনিওয়ান শোড আপ হিয়ার, যদি এখানে কেউ আসে পশ্চিম পাকিস্তান থেকে, অল শপস ফ্রম পেশোয়ার টু করাচি উড বি শাট ডাউন, পেশোয়ার থেকে করাচি পর্যন্ত যত দোকানপাট আছে আমি সব বন্ধ করে দিব। তখন পশ্চিম পাকিস্তানের নেতারা তোমরা কিভাবে খাও, কিভাবে বেঁচে থাকো সেটা আমি দেখে নিব। সে নিজের দেশের ক্ষতি করে নিজে কি দিচ্ছে, সে থ্রেট দিচ্ছে যে তোমরা যদি কেউ আসো, আমি করাচি থেকে পেশোয়ার সব দোকানপাট পাকিস্তানে বন্ধ করে দিব, তখন তোমরা বুঝবা কত ধানে কত চাল। আচ্ছা, তারপরে ঘটনায় আসি আমরা। কি বলছে? আই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাসেম্বলি উড কন্টিনিউ টু মিট, বঙ্গবন্ধু বললেন যে অ্যাসেম্বলি চলতে থাকবে। কন্টিনিউ টু মিট মানে কি? অ্যাসেম্বলি চলবে, অ্যাসেম্বলি অধিবেশন চলবে। বাট সাডেনলি অন দ্য 1st of March, দেখো ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে, হঠাৎ করে মার্চ মাসের 1 তারিখে দ্য অ্যাসেম্বলি ওয়াজ পোস্টপোন্ড। এখানে তোমাদের বইয়ের মধ্যে এই জায়গায় প্রোরোগড থাকতে পারে, ওয়ার্ডটা নোট করে নাও, PROROGUED, প্রোরোগড। হ্যাঁ, এই স্পেলিংটাও থাকতে পারে, হ্যাঁ তোমাদের বই একটু খেয়াল করো যে হঠাৎ করে 1 মার্চ এই প্রোরোগ মানে হচ্ছে স্থগিত করে দেওয়া, স্থগিত। হঠাৎ করে অ্যাসেম্বলি বা অধিবেশন কি করা হইলো? বন্ধ করে দেওয়া হইলো। বুঝে গেল?
নেট প্রবলেম হচ্ছে না? বাঁধন কর্মকার তোমার কমেন্টের ভাষা ঠিক করতে বলবো। বাঁধন কর্মকার, হ্যাঁ আমি নেট 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 চেক দিয়েছিলাম, কিন্তু তোমাদের ভাষার সাবলীলতা আমি আশা করব, তোমাদের ভাষা যেন সাবলীল থাকে এই ব্যাপারটা আমি খুবই আশা করব, ঠিক আছে? নেট যদি প্রবলেম হয় সেটা সলিউশন আসবে, কিন্তু সেখানে তুমি যদি খুব বাজেভাবে কথা বলো তাতে আসলে হয় কি, তোমার নিজেরই তুমি যে শিক্ষা অর্জন করছো সেই জিনিসটা কিন্তু অবমূল্যায়িত হয়, তাই না? এই জিনিসটাকে আমি বলবো যে দাদা আপনি রিটেন পার্টে সাজেশন দিয়ে দিলে ভালো হতো। রিটেন পার্টের সাজেশন আশা করছি তোমরা সেকেন্ড ক্লাস এর মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ, সেকেন্ড ক্লাসের মধ্যে আমি দিয়ে দিব। আমি বারবারই বলবো যে আমি এই ক্লাসটা শুধুমাত্র শিক্ষার্থী তৈরি করার জন্য বা ফলাফলের জন্য পড়াই না। পড়ানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন মানবিকভাবে বড় হয়ে ওঠো, তোমরা যেন দেশের সুন্দর নাগরিক হয়ে ওঠো। এই দেখো শিক্ষিত নাগরিকরা, এই শিক্ষিত কি বলা যায়, আমরা যদি বলি যে আসিফ মাহমুদ, তারপর হচ্ছে আসিফ মাহমুদ কিন্তু আমাদের ব্যাচমেট, এই যে তোমাদের এখানে যে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, হ্যাঁ, তারপর হচ্ছে সার্জিস ভাই আমার এক ব্যাচ সিনিয়র, তারপর হচ্ছে হাসনাত আবদুল্লাহ আমার সমব্যাচ অথবা জুনিয়র হবে। তো এই শিক্ষিত মানুষগুলোই তো এখন দেশ পরিচালনা করছে, তাই না? তারা যদি আচরণ যদি তাদের খারাপ হয়, দেখো তো আমাদের শুনতে কত খারাপ লাগবে না? আসিফ মাহমুদ যদি এসে গালিগালাজ করে বলে এই ফেনীতে আমি কি করব, আমার কি করার আছে, ব্যাপারটা বেশ খারাপ দেখায়। একটা সমস্যা আছে, ফেনীতে দেখো বন্যায় হাজার হাজার লাখ লাখ মানুষের ক্ষতি হচ্ছে, তাতে কি উপদেষ্টা মণ্ডলী কি মন খারাপ করে রাগ করে বাজেভাবে গালি দিয়ে কথা বলতে পারবে? পারবে না, কারণ তারা শিক্ষিত, এই শিক্ষার মানটা তাদের কথায় ভাষায় প্রকাশিত হয়। তাই আমরা যারা পড়াশোনা করছি আমাদের কথা যেন মাধুর্যপূর্ণ হয়। সমস্যা থাকতেই পারে, ইন্টারনেট ইস্যুটা আমাদের অনেক সময় হাতে থাকে না, অনেক সময় দেখা যায় ক্যামেরা হিট হয়ে যায়, গরম হয়ে যায়, অনেক প্রবলেম এরকম হয়। অনেক বড় বড় কোর্সে, এটা তো একাডেমিক কোর্স, অ্যাডমিশন কোর্সে এত সিরিয়াস টাইমেও পর্যন্ত আমাদের মাঝে মাঝে ক্যামেরা অফ হয়ে যায়। তো ওই টাইমে আমাদের অনেক সময় অনেক নিজেরও আমরা প্রেশারে থাকি। আমি বলবো যে ইউ শুড কিপ পেশেন্স, ওকে? আমি চাইবো তোমরা যেন কোঅপারেট করো আমাকে। ওকে, সো লেটস স্টার্ট। ওকে, আমি আশা করব সবাই এই কথাগুলো মেনে চলবা। দিস কোর্স ইজ নট অনলি ফর গুড রেজাল্ট, ইট ইজ অলসো ফর আওয়ার মোরাল ভ্যালুয়েশন, মোরাল ইভ্যালুয়েশন। ওকে, লেটস স্টার্ট। আসি আমরা আমাদের এই জায়গাটায় ফিরে আসি, আমরা যেখানে ছিলাম আমরা সেইখানে ফিরে আসি। আচ্ছা, কি বলছে দেখো তো, মিস্টার ইয়াহিয়া তাহলে কি করলো, হঠাৎ করে 1 মার্চে অনুষ্ঠান বন্ধ করে দিল, যে অ্যাসেম্বলি হবে না, বন্ধ। মিস্টার ইয়াহিয়া খান হ্যাড কল্ড দ্য সেশন অফ দ্য অ্যাসেম্বলি। ইয়াহিয়া কে, দেখো বন্ধ করছে কে, ভুট্টু। এখন ইয়াহিয়া যে প্রেসিডেন্ট, তিনি বলতেছে যে মিস্টার ইয়াহিয়া হ্যাড কল্ড দ্য সেশন অফ দ্য অ্যাসেম্বলি ইন হিজ ক্যাপাসিটি অ্যাজ দ্য প্রেসিডেন্ট। তিনি রাষ্ট্রপতির ক্ষমতা বলে, রাষ্ট্রপতি কিন্তু ক্ষমতা থাকে যে তিনি চাইলে আবার নিজ ইচ্ছায় অধিবেশন ডাকতে পারেন। তাহলে ইয়াহিয়া খান রাষ্ট্রপতির ক্ষমতা বলে তিনি অধিবেশন ডাকলেন আবার, যে না অধিবেশন 1 মার্চ বন্ধ করছে, আবার আসো আমরা অধিবেশনে বসি। আই ডিক্লেয়ার্ড আই উড বি অ্যাটেন্ডিং ইট, এবং বঙ্গবন্ধু বললেন ওকে ঠিক আছে, এখনো ফাইন, আমি সেখানে অ্যাটেন্ড করব, আমি সেখানে উপস্থিত হব, আমি অধিবেশনে উপস্থিত হব। মিস্টার ভুট্টো সেড, মিস্টার ভুট্টো বললেন দেখো দুইটা দল তো লাগবে, একটা দল পূর্ব পাকিস্তান থেকে বঙ্গবন্ধু, পশ্চিম পাকিস্তান থেকে ভুট্টো, দুই দল যদি না আসে, দুই দলের লিডার, তাহলে তো অধিবেশনটা সফল হবে না। বঙ্গবন্ধু বলছেন আমি যাব। মিস্টার ভুট্টো সেড হি উডেন্ট বি আ পার্ট অফ ইট, তিনি বললেন যে আমি এই অধিবেশনের অংশ হব না। তাহলে একদল যদি না করে দিতে জিনিসটা নেগেটিভ হয়ে গেল না? আচ্ছা, তাহলে দেখো 35 মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি কেম ফ্রম ওয়েস্ট পাকিস্তান। তাহলে ওই অধিবেশনের 35 জন সদস্য এসেছিল পশ্চিম পাকিস্তান থেকে টু টেক পার্ট। এখানে আরেকটা গ্রুপ ভার্ব মনে রাখো, টেক পার্ট, এই গ্রুপ ভার্বটার অর্থ হচ্ছে অংশগ্রহণ করা। সবাই একটু লিখে রাখো, টেক পার্ট অর্থ হচ্ছে অংশগ্রহণ করা, অংশগ্রহণ করা। ওকে,
তাহলে টু টেক পার্ট অংশগ্রহণ করতে, তাহলে পশ্চিম পাকিস্তান থেকে ৩৫ জন সদস্য ওই অধিবেশনে অংশগ্রহণ করতে আসছিলেন ভুট্টো অত কঠোরভাবে না করার পরেও। ইন ইটস প্রসিডিংস, প্রসিডিং মানে হচ্ছে সভা, প্রসিডিং মানে কি সভা। তাহলে কি বলেছে যে ওই অধিবেশনের সভার মধ্যে যুক্ত হতে ৩৫ জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এসেছিলেন। ওকে, বাট ইট ওয়াজ ডিসলভড অল অফ আ সাডেন, আবারও সেই অধিবেশনটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো। এই যে অল অফ আ সাডেন, এটা একটা ফ্রেজ, এটা অর্থ কি হঠাৎ করে, এটা কি একটা ফ্রেজ, অর্থ হচ্ছে হঠাৎ করে, হঠাৎ করে, হঠাৎ করে অধিবেশন। দেখো পশ্চিম পাকিস্তান থেকে নেতারা চলে আসছে, পূর্ব পাকিস্তানের সব নেতারা রেডি, কিন্তু হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে জিনিসটা, মেসেজটা কোথায় যাচ্ছে, বারংবার বারংবার ডিলে করতেছে। জিনিসটা হচ্ছে বাংলার মানুষকে তারা আসলে অধিকারটা ফিরিয়ে দিবে না। শিমুল আমার এসএসসি ব্যাচের স্টুডেন্ট ছিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম শিমুল, কেমন আছো ভাইয়া? আমার এসএসসি স্টুডেন্ট ছিল, এসএসসি উইনার কোর্সের। আচ্ছা, দ্য ব্লেম ওয়াজ, আচ্ছা এই যে অধিবেশনটা ভেঙে দিছে, দ্য ব্লেম ওয়াজ পুট অন দ্য পিপল অফ বেঙ্গল। তাহলে ব্লেম মানে কি? ব্লেম মানে হচ্ছে দোষ, দোষ চাপানো হলো, পুট অন মানে কারো উপরে দেওয়া, দোষ দেওয়া হলো আমার উপরে, বাংলার উপরে। দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড অ্যাট মি, পয়েন্টেড মানে হচ্ছে তাক করা, তাক করা, আর দোষ দেওয়া হলো, আঙ্গুল তাক করা হলো আমার দিকে, যে এই বঙ্গবন্ধুর জন্যই আজকে এই অধিবেশন ভণ্ড হয়েছে, অধিবেশন ভণ্ডুল হয়েছে, বঙ্গবন্ধু তুমি এটার কারণ। দেখো কোনো কারণ নাই, কিন্তু তারাই অধিবেশন ভঙ্গ করে দোষ দিচ্ছে বাংলা মানুষের ওপর, দোষ দিচ্ছে বঙ্গবন্ধুর ওপর। আচ্ছা, আফটার দ্য অ্যাসেম্বলিজ সেশন ওয়াজ প্রোরোগড, প্রোরোগ মানে কি, ওই যে বললাম স্থগিত। তাহলে ওই অধিবেশন স্থগিত হওয়ার পরে দ্য পিপল অফ দিস কান্ট্রি প্রোটেস্টেড, এই দেশের মানুষ তারা প্রতিবাদ করলো। তাহলে প্রোটেস্ট মানে কি, প্রতিবাদ করা, প্রতিবাদ করা। তাহলে এই দেশের মানুষরা প্রতিবাদ করলো। আই টোল্ড দেম, আমি তাদেরকে অর্থাৎ বাংলার মানুষকে বললাম, অবজার্ভ, অবজার্ভ হচ্ছে পালন করা, পালন করা। অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক উই হ্যাভ কল্ড পিচফুলি। তাহলে বলেছে যে আপনারা সাধারণ ধর্মঘট পালন করেন, উই হ্যাভ কল্ড পিচফুলি, যেটা এখানে একটা দ্যাট দিলে সুন্দর হইতো। যেই অধিবেশন, যেই সাধারণ ধর্মঘটটা আমরা শান্তিপূর্ণভাবে ডেকেছি, বঙ্গবন্ধু বলতেছে যে আপনারা মারামারি করেন না, আপনারা দোকানপাট ভাঙেন না, আগুন টাগুন দিয়েন না। আমি যেই সাধারণ ধর্মঘট পালন করছি, ধর্মঘট মানে কি, অফিস আদালত সব বন্ধ, এই ধর্মঘটটা আপনারা শান্তিপূর্ণভাবে পালন করেন, মারামারি কাটাকাটি রক্তের দিকে যায়েন না। আই টোল্ড দেম, আমি তাদেরকে বললাম, বাঙালিকে বললাম, শাট ডাউন অল মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ। শাটডাউন মানে কি, বন্ধ করে দাও, আপনারা সকল কলকারখানা বন্ধ করে দেন। আওয়ার পিপল রেসপন্ডেড টু মাই কল। রেসপন্ড টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থ হচ্ছে সাড়া দেওয়া, সাড়া দেওয়া। এটা কি অবশ্যই মনে রাখবে, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে বাংলার মানুষরা আমার ডাকে সাড়া দিয়েছিল। দে কেম টু দ্য স্ট্রিটস, তারা রাস্তায় নেমে আসলো। স্পন্টেনিয়াসলি, এটা একটা অ্যাডভার্ব, অর্থ হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, স্বতঃস্ফূর্তভাবে। তারা স্বতঃস্ফূর্তভাবে যার যার মতো করে, যার যার নিজ নিজ উদ্যোগ থেকে তারা রাস্তায় নেমে আসলো, তারা কলকারখানা বন্ধ করে দিচ্ছে, রাস্তায় নেমে আসছে মানুষরা। দে এক্সপ্রেসড, এক্সপ্রেসড হতো কি, প্রকাশ করলো, প্রকাশ করলো, এক্সপ্রেস কি প্রকাশ করা। দে এক্সপ্রেস দেয়ার ফার্ম ডিটারমিনেশন। এখানে ফার্ম ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার অর্থ হচ্ছে দৃঢ়, আর ডিটারমিনেশন এটা হচ্ছে একটা নাউন, এটা অর্থ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা। তাহলে বাংলা মানুষ তাদের দৃঢ় প্রতিজ্ঞা প্রকাশ করলো টু ক্যারি আউট দ্য স্ট্রাগল পিসফুলি, তারা এই সংগ্রামটাকে শান্তিপূর্ণভাবে পালন করার তীব্র বা দৃঢ় সংকল্প প্রকাশ করলো। যে হ্যাঁ, বঙ্গবন্ধু বলছে যেহেতু মারামারি কাটাকাটি না করতে, এবং তিনি বলেছেন যেহেতু আমরা কলকারখানার জন্য বন্ধ করে দেই, আমরা বন্ধ করে রাস্তায় নেমে গেছি, বঙ্গবন্ধুর কথা আমরা শুনতেছি। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা আসি একটু, হোয়াট হ্যাভ উই গট ইন রিটার্ন। আমরা এই যে ধর্মঘট পালন করলাম, আমরা বিপরীতে কি পেলাম, আমরা বিপরীতে কি পেলাম।
দোজ হু ব্রট আর্মস, দেখো ব্রট কি, এটা হচ্ছে বাইয়ের, এটা বানান ভুল আছে, BOUGST, অত হচ্ছে কেনা, ঠিক আছে। তাই বঙ্গবন্ধু বলতেছে যে দোজ হু বট আর্মস উইথ আওয়ার মানি টু ডিফেন্ড আস ফ্রম এক্সটার্নাল ইনেমিজ, এক্সটার্নাল মানে কি বহির্বিশ্বের বা বাহিরের। তাহলে বঙ্গবন্ধু বলছেন যে দোজ হু বট আর্মস উইথ আওয়ার মানি, যেই পাকিস্তানি সেনারা আমাদের টাকায় অস্ত্র কিনেছে, টু ডিফেন্ড আস, আমাদেরকে কি করতে, মুক্ত করতে বা আমাদেরকে বাঁচাতে। ডিফেন্ড মানে কি রক্ষা করা, ডিফেন্ড মানে কি পাচ্ছি আমরা, রক্ষা করা। ফ্রম এক্সটার্নাল এনিমিজ, বহিঃশত্রু থেকে, বহির্বিশ্বের শত্রু থেকে। তাহলে বঙ্গবন্ধু বলছেন যে যেই লোকেরা আমাদের টাকায় অস্ত্র কিনেছে বাহিরের শত্রু থেকে আমাদেরকে রক্ষা করতে, আর নাও ইউজিং দোজ আর্মস অন দ্য পুয়ার, ওই অস্ত্রকে আজ ব্যবহার করছে অন দ্য পুয়ার, গরিব, দ্য রেস্ট, হতভাগা, অ্যান্ড ডাউন ট্রোডেন, এবং একেবারে একেবারে নির্যাতিত নিষ্পেষিত মানুষদের উপর। কি বলছে কথাটা খেয়াল করো, যে বঙ্গবন্ধু বলতেছে যে যেই পাকিস্তানি সেনারা আমাদের টাকায় অস্ত্র কিনল আমাদেরকে বাহিরের শত্রু থেকে যেন মুক্ত করা যায়, সেই অস্ত্র আজ ব্যবহার করছে কার উপরে, আমার দেশের গরিব, হতভাগা, রেস্ট শব্দটা মনে রাখবো, অর্থ হচ্ছে হতভাগা, হতভাগা এবং নিপীড়িত মানুষের উপর। চিন্তা করা যায় যে আমাদের দেশের টাকা দিয়ে তারা অস্ত্র কিনলো, সে অস্ত্র এই পূর্ব পাকিস্তানের গরিবকে, পূর্ব পাকিস্তানের হতভাগা মানুষকে, পূর্ব পাকিস্তানের নিপীড়িত নির্যাতিত মানুষের উপরই ব্যবহার করা হচ্ছে। পিপল অফ দ্য ল্যান্ড, এই বাংলার। বুলেটস আর বিং এইমড অ্যাট দেয়ার হার্টস, ওই বাংলার মানুষের হৃদয়ের মধ্যে, তাদের বুকের মধ্যে বুলেট তাক করা হচ্ছে, গুলি তাক করা হচ্ছে। উই কনস্টিটিউট দ্য মেজরিটি ইন পাকিস্তান, আমরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি। বাট ওয়েন এভার উই বাঙালিজ হ্যাভ ট্রাইড টু অ্যাজিউম পাওয়ার, যখনই আমরা পাকিস্তানি বাঙালিরা ক্ষমতা দখল করার চেষ্টা করেছি, ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছি, দে হ্যাভ ইউজড ফোর্স অন আস, তারা সব সময় আমাদের উপর শক্তি প্রয়োগ করছে। বলছে যে আমরা নিজেরা সংখ্যাগরিষ্ঠ, আমরা যখন ক্ষমতা নিতে যাচ্ছি তখনই তারা ক্ষমতা না দিয়ে কি করছে, বারংবার পিটাইতেছে, মারতেছে, রক্তাক্ত করতেছে। I have had a talk with Mr. Yahya Khan. Have a talk অর্থ হচ্ছে কথা বলা। তাহলে আমি মিস্টার ইয়াহিয়া খান অর্থাৎ প্রেসিডেন্টের সাথে আলোচনা করলাম। I told him, আমি প্রেসিডেন্টকে বললাম, মিস্টার ইয়াহিয়া, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান, আপনি হলেন পাকিস্তানের রাষ্ট্রপতি। কাম এন্ড অবজার্ভ, আসেন এবং দেখেন, হাউ দ্য পুয়ার পিপল অফ মাই কান্ট্রি, কিভাবে আমার দেশের গরিব মানুষরা আর বিং মোড ডাউন। ওয়ার্ডটা খেয়াল করো, মোড ডাউন অর্থ হচ্ছে কচু কাটা করা। কচু কাটেন এরকম হাতে ছুরি নিয়ে ঠাস 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 করে পোঁচায় কেটে ফেলে। বলছে যে দেখেন কিভাবে আমার দেশের মানুষদেরকে কচু কাটা করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে উইথ বুলেটস, বুলেট দিয়ে। কাম অ্যান্ড সি, আসুন এবং দেখুন, হাউ আওয়ার মাদার্স আর বিং ডিপ্রাইভড অফ দেয়ার চিলড্রেন, কিভাবে আমার মায়েরা, দেশের মায়েরা তার সন্তান থেকে বঞ্চিত হচ্ছে, কিভাবে মায়েদের কোল খালি করা হচ্ছে সন্তানদেরকে মেরে মেরে। তাহলে এখানে ডিপ্রাইভ অফ মনে রাখো, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থ হচ্ছে কি, বঞ্চিত করা, বঞ্চিত করা। আচ্ছা, হাউ মাই পিপল আর বিং ম্যাসাকার্ড, ম্যাসাকার মানে হচ্ছে হত্যা করা বা গণহত্যা করা, ঠিক আছে, গণহত্যা করা। স্পেলিংটা খুব ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য। তাহলে বলছে যে আসেন এবং দেখেন কিভাবে আমার দেশের মানুষদেরকে গণহত্যা চালানো হচ্ছে, বারংবার মেরে ফেলা হচ্ছে। আমরা আশা করছি নেট প্রবলেম আজকে হচ্ছে, আমরা নেট প্রবলেমটা আগামীকাল কাটিয়ে উঠতে পারবো, ঠিক আছে, নেট প্রবলেমটা আমরা আগামীকালই কাটিয়ে উঠবো। চলো, আচ্ছা তারপর আসি। এখানে কি বলছে দেখো,
কাম অবজার্ভ অ্যান্ড অনলি দেন পাস আ জাজমেন্ট। তিনি শেষে বলতেছে যে আসেন, দেখেন এবং তারপরেই বিচার করেন। পাস আ জাজমেন্ট অর্থ কি? বিচার করেন। অন হোয়াট ইজ গোয়িং অন, যা ঘটছে। বঙ্গবন্ধু বলতেছে যে আপনি আসেন, দেখেন এবং তারপরে বিচার বিবেচনা করেন যে কি হচ্ছে আমার দেশটাতে, কি যে একটা গণহত্যা চালাচ্ছে, আপনি তখন ঠিক করেন যে আপনি কি বলবেন, আপনি কি বিচার করবেন এর। আচ্ছা, লাস্ট লাইন কি বলছে দেখো, দে হি হ্যাজ অ্যাপারেন্টলি, স্পষ্টত, অ্যাপারেন্টলি অর্থ কি? স্পষ্টত। said that, তিনি স্পষ্টত বললেন যে I had agreed to attend a round table conference। তিনি স্পষ্ট করে বললেন যে আমি নাকি, বঙ্গবন্ধু বলতেছে আমি নাকি একটা রাউন্ড টেবিল কনফারেন্সে যুক্ত হইতে রাজি হইছি। বঙ্গবন্ধু বলতেছে যে অবশেষে ইয়াহিয়া খান বললেন যে আমি, অর্থাৎ বঙ্গবন্ধু নাকি রাউন্ড টেবিল কনফারেন্স অন দ্য 10th of March, বঙ্গবন্ধু নাকি 10ই মার্চে কনফারেন্সে বসতে বলছে, রাউন্ড টেবিল কনফারেন্স। কিন্তু বঙ্গবন্ধু এখন আর চায় না, তার দেশের মানুষকে মেরে ফেলছে অলরেডি, তাই না? আচ্ছা, তারপর আসি। ডিডন্ট আই সে আ লং টাইম ব্যাক, বঙ্গবন্ধু বলতেছে যে এই কথা, এই যে রাউন্ড টেবিল কনফারেন্সে বসার কথা, পূর্ব পশ্চিম পাকিস্তানের নেতারা বসার কথা, এটা কি ফার্মের মিনিং কি? ফার্ম অর্থ হচ্ছে দৃঢ়, ফার্ম শব্দ অর্থ হচ্ছে দৃঢ়। আচ্ছা, বঙ্গবন্ধু বলতেছে এই কথা কি আমি অনেকদিন আগে আপনাকে বলি নাই? আমাদের যে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের যে একসাথে রাউন্ড টেবিলে বসা উচিত, এটা কি আপনাকে আমি আগে বলি নাই? হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ অ্যানাদার রাউন্ড টেবিল কনফারেন্স, এই মুহূর্তে আরো একটা গোল টেবিল বৈঠকের উদ্দেশ্যটা কি? পয়েন্ট মানে হচ্ছে উদ্দেশ্য, এখানে পয়েন্ট মানে উদ্দেশ্যটা কি? কেন বসবো আমি? হু উইল আই সিট উইথ, আমি কাদের সাথে এখন রাউন্ড টেবিল কনফারেন্সে বসবো বলো? আমি এই মুহূর্তে কার সাথে রাউন্ড টেবিল কনফারেন্সে বসবো? হ্যাঁ, এই যে একজন এসে প্রশ্ন করছে চট্টগ্রামে কে কে আসো, হ্যাঁ তুমি কি করবা চট্টগ্রাম দিয়ে? তুমি কি ওরা কি ওই যে কি বলে চট্টগ্রামের যেই যেই বিরিয়ানি রান্না করে খাওয়াইবা? পোলাবেন ক্লাস করতে আসছে, কে চট্টগ্রামে, কে নোয়াখালীর বরিশালে খোঁজা শুরু করছে। পড়াশোনায় মনোযোগ দাও, ঠিক আছে? চট্টগ্রামে বরিশালে এগুলোর জন্য না খুঁজো। চট্টগ্রাম হলে কি তারা কি 2 টাকা দিবা নাকি তুমি? হ্যাঁ, আচ্ছা, শুড আই সিট উইথ দোজ, আমার কি তাদের সাথে বসা উচিত? হু হ্যাভ শেড দ্য ব্লাড অফ মাই পিপল, যারা আমার দেশের মানুষের রক্ত ঝরাইছে। হি হ্যাজ সাডেনলি ডিসলভড দ্য অ্যাসেম্বলি উইদাউট ক্যারিং আউট এনি ডিসকাশন উইথ মি। ইয়াহিয়া খান হঠাৎ করে বঙ্গবন্ধুর সাথে আলোচনা না করে ওই 10ই মার্চের রাউন্ড টেবিল কনফারেন্স বন্ধ করে দিল। দেখো, বারংবার এই ঘটনা ঘটতেছে, বারংবার ঘটতেছে। তার মানে কি? এটা বোঝা যায় যে পশ্চিম পাকিস্তান নেতাদের মধ্যে একটা ঝামেলা ঘটতেছে, যে এরা কিছু একটা খারাপ করার জন্য চিন্তা করে ফেলছে অলরেডি। আচ্ছা, আফটার সিটিং আ সিক্রেট মিটিং ফর 5 hours হি গেভ এ স্পিচ। 5 ঘন্টা ইয়াহিয়ার ভুট্টু খান একটা গোপন বৈঠক করার পরে তিনি একটা বক্তৃতা দিলেন, ওয়ার হি হ্যাজ পুট অল দ্য ব্লেম অন মি। সেখানে তিনি সকল দোষ বঙ্গবন্ধুর ঘাড়ে দিয়ে দিলেন। সব দোষ তোমার, সব দোষ তোমার, এই মারার, এই হত্যার জন্য, এই মানুষ মারার জন্য সব দোষ হচ্ছে বঙ্গবন্ধুর। হি হ্যাজ ইভেন ব্লেমড দ্য বেঙ্গালি পিপল, তিনি বাংলার মানুষদেরকেও তিনি সব দোষ দেওয়া শুরু করলেন, যে আজকে যা হয়েছে আমি তোমাদেরকে মারছি, তোমাদেরকে কাটছি, রক্ত ঝরাইছি। দেখো কি পরিবার নির্লজ্জ হইলে কথা বলতে পারে। সে বাংলা মানুষকে মারছে, সে হচ্ছে মা বোনদের কোল খালি করছে, হ্যাঁ মাদের কোল খালি করছে, মানুষকে নির্বিচারে হত্যা করছে। এরপরে বলতেছে কি এই যা যা হয়েছে, মারছি, কাটছি, রক্ত ঝরাইছি, সব তোমার দেশের মানুষের জন্য। কতটুকু নির্লজ্জ, কতটুকু মানে আদব কায়দাহীন হইলে এই ধরনের কথা বলা যায়, তাই না? বঙ্গবন্ধু বলতেছে, মাই ব্রাদার্স, ভাইয়েরা আমার, দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন কল্ড ইনটু সেশন অন দ্য 25th of March। দেখো ঘটনা কিন্তু এই দিকে যাচ্ছে, যে 25শে মার্চে অধিবেশন ডাকা হয়েছে। সে বঙ্গবন্ধু বলতেছে যে 7ই মার্চে, যে 25 মার্চে আরেকটা অধিবেশন ডাকা হয়েছে। বাট দ্য ব্লাড স্পিল্ড, স্পিল মানে হচ্ছে ঝরেছে, অন দ্য স্ট্রিটস হ্যাজ নট ইয়েট ড্রাইড। তাহলে যেই রক্ত রাস্তায় ঝরেছে সেগুলো এখনো শুকায় নাই। অ্যাবাউট দ্য 10th of this March, এই মাসের 10 তারিখে
আই হ্যাভ টোল্ড দেম, আমি ওই তাদেরকে বলে দিয়েছি যে মুজিবুর রহমান ওন্ট জয়েন দ্য রাউন্ড টেবিল কনফারেন্স, মুজিবুর রহমান রাউন্ড টেবিল কনফারেন্সে বসবে না, বিকজ দ্যাট উড মিন, এই অধিবেশনে বসাটা হবে, এর অর্থ হবে ওয়েডিং ওভার। ওয়েড ওভার মানে হচ্ছে পারিয়ে যাওয়া, হ্যাঁ, বা পায়ে পিষা। তাহলে এই যে অধিবেশনে বসাটা হবে, দ্য ব্লাড দ্যাট হ্যাজ বিন শেড, তাহলে যে রক্ত ঝরেছে সেই রক্তের উপর দিয়ে হেঁটে 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 যাওয়া। এটা করা যায়? আমার দেশে মানুষকে মারছে, এত মানুষকে হত্যা করছে, এখন এই রক্তের উপর পা দিয়ে কি অধিবেশন বসা যায়? যায় না। দেখো এই যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন বা আন্দোলন, তারা কি করছে? তারা বলছে যে হ্যাঁ 9 দফা 1 দফা এরকম এরকম করে দফা দিছে, কিন্তু হ্যাঁ, কিন্তু সরকার সেটা মানতেছিল না। কিন্তু দিন শেষে যখন আবু সাইদকে মেরে ফেললো, তখন কিন্তু ঘটনার দফার মধ্যে শেষ নাই। তারপরে যখন ঢাকা ভার্সিটি থেকে সব স্টুডেন্টকে বের করে দিল মেরে মেরে, তারপর হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টকে মারা শুরু করলো, তারপর হচ্ছে মুগ্ধকে মারলো, হ্যাঁ, একটা ছেলেকে পানি পানি করতেছে তাকে মেরে ফেললো, তারপর ঘটনা চলে গেছে। আর কোনো দফা নাই, এই রক্তের উপর দিয়ে পা দিয়ে আমরা আপনার সাথে কোনো আলোচনায় বসতে পারি না, আপনি হটেন, দেশ থেকে যান। ঠিক একই ঘটনা কিন্তু এখন ঘটছে। আচ্ছা, কি আছে আমাদের দেখো, although you have called the assembly into session, যদিও আপনি অর্থাৎ ইয়াহিয়া খান প্রেসিডেন্ট, আপনি যদিও অধিবেশন ডেকেছেন, you will have to listen to my demands first, আপনাকে প্রথমে আমার অধিকারের কথা শুনতে হবে। you will have to withdraw martial law, আপনাকে সামরিক শাসন তুলে নিতে হবে। you will have to return all আর্মি পার্সোনেল টু দেয়ার ব্যারেক্স, অর্থাৎ সকল আর্মি সদস্যকে তাদেরকে ক্যান্টনমেন্টে বা তাদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট, আপনাকে তদন্ত করতে হবে। ইনভেস্টিগেট মানে কি? তদন্ত করা। আপনাকে তদন্ত করতে হবে দ্য ওয়ে, যেভাবে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড, আমাদের দেশের মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে, এর বিচার, এর তদন্ত আপনাকে আগে করতে হবে। তারপরে আমি ভেবে দেখব আপনার সাথে বসবো কি বসবো না। কি বোল্ড কথা দেখো বঙ্গবন্ধুর। and you will have to transfer power to the representatives, ট্রান্সফার মানে হচ্ছে হস্তান্তর করা, আপনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে টু দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল, বাংলার বা মানুষের যেই প্রতিনিধি যারা নির্বাচিত হয়েছে তাদের কাছে আপনার ক্ষমতাটা আগে হস্তান্তর করতে হবে, আপনাকে ক্ষমতা ছাড়তে হবে। আচ্ছা, ইট ইজ অনলি দেন, তখনই শুধুমাত্র I'll decide whether we will take our seats in the assembly or not, আমরা কি অধিবেশনে বসবো কি বসবো না, আমরা তখনই সিদ্ধান্ত নিব, আমরা তখনই ডিসাইড করব। I don't want the prime minister's office, এখানে অফিস মানে অফিস না, এটা মানে হচ্ছে পদ, হ্যাঁ পদ। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, বঙ্গবন্ধু এই কথাটা বলছিলেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমার মানুষের অধিকার দেন, আমাদের যেই নেতারা সংখ্যাগরিষ্ঠ তাদের ক্ষমতা ফিরিয়ে দেন। We want the people of this country to have their rights, আমরা চাই আমাদের দেশে মানুষেরা তাদের অধিকার ফিরে পাক। I want to state clearly, আমি খুব স্পষ্ট করে বলতে চাই, বঙ্গবন্ধু বলছেন যে আমি একেবারে স্পষ্ট করে বলতে চাই, এই ক্লিয়ারলি এখানে একটা অ্যাডভার্ব মনে রাখো, আর এই স্টেটমেন্ট হচ্ছে বলা, এটা হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে? আমি স্পষ্ট করে বলতে চাই দ্যাট যে ফ্রম দিস ডে, আজকে থেকে বাংলাদেশ কোর্টস, বাংলাদেশের কোর্ট কাছারি, ম্যাজিস্ট্রেসিস মানে হচ্ছে ফৌজদারিগুলো, গভর্নমেন্ট অফিসেস সরকারি প্রতিষ্ঠান, অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন এবং শিক্ষা প্রতিষ্ঠান will be shut down indefinitely, বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য, অনির্দিষ্ট কালের জন্য, ঠিক আছে? আচ্ছা, তিনি বলছেন যে আজকে থেকে, দেখো 7ই মার্চ কিন্তু অলরেডি কিন্তু তিনি আস্তে আস্তে স্বাধীনতা ঘোষণা থেকে যাচ্ছেন, যে আজকে থেকে, এই মুহূর্ত থেকে বাংলাদেশ সকল কোর্ট কাছারি, ফৌজদারি আদালতগুলো আছে, সরকারি যে অফিসগুলো আছে এবং শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে থাকবে। সো দ্যাট, যাতে দ্য পুয়ার ডোন্ট হ্যাভ টু সাফার, যাতে গরিবদেরকে কষ্ট পেতে না হয়, সো দ্যাট মাই পিপল ডোন্ট হ্যাভ টু গো থ্রু, গো থ্রু মানে হচ্ছে
কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, হার্ডশিপ, কষ্ট। যেহেতু আমাদের দেশে মানুষের কষ্ট করতে না হয় বা কষ্টের মধ্য দিয়ে না যেতে হয়, all other things will be exempted from the general strike from tomorrow. তাহলে এই যে বলছে যে exempt from অর্থ হচ্ছে বাদ থাকা, খুব সুন্দরভাবে কথাটা বুঝো কি বলছে। তিনি বলছেন যে এইখানে যে কথাগুলো বললাম যে সরকার, বাংলাদেশের কোর্ট, ম্যাজিস্ট্রেসি, গভর্নমেন্ট অফিস এন্ড এডুকেশনাল ইনস্টিটিউশন এগুলো বন্ধ থাকবে। অপরদিকে যাতে মানুষের কষ্ট না হয়, মানুষ যেন কষ্টের ভিতর দিয়ে যেতে না হয়, তাই আগামীকাল থেকে সাধারণ ধর্মঘটে অন্যান্য যে জিনিসপত্র আছে, অল আদার থিংস, সেগুলো এই সাধারণ ধর্মঘটের বাহিরে থাকবে। অর্থাৎ এই সব কিছু, বাকি সব কিছু চলতে পারবে। অর্থাৎ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব চলতে থাকবে। শুধু চলবে না কি কি, অফিস আদালত, কোর্ট কাছারি, ফৌজদারি আদালতগুলো এবং শিক্ষা প্রতিষ্ঠান এগুলো সব বন্ধ। সম্ভবত আমাদের আর একটা পেজ আছে, এটা পড়লে আমাদের আজকের মতো শেষ। রিকশাস, হর্স ক্যারিজেস, ট্রেনস অ্যান্ড লঞ্চেস উইল বি অ্যালাউড টু মুভ। বঙ্গবন্ধু বলছেন যে যেন মানুষ চলাচল করতে পারে, যাওয়া আসা করতে পারে, তারা কেনাকাটা করতে পারে, তাই রিকশা, ঘোড়ার গাড়ি, ট্রেন এবং লঞ্চ উইল বি অ্যালাউড টু মুভ, সেগুলো চলতে পারবে, সেগুলো চলার পারমিশন থাকবে, সেগুলো চলাচল করতে পারবে। অনলি দ্য সেক্রেটারিয়েট, সেক্রেটারিয়েট মানে কি, সচিবালয়, সচিবালয়, দ্য সুপ্রিম কোর্ট মানে হচ্ছে সুপ্রিম কোর্ট, দ্য হাই কোর্ট, জাজেস কোর্ট মানে জজ কোর্ট, অ্যান্ড সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশনস এবং আধা সরকারি প্রতিষ্ঠান। দেখো কি কি বন্ধ থাকবে, বলছে যে সচিবালয়, সচিবালয় বন্ধ থাকবে, সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে, হাইকোর্ট বন্ধ থাকবে, জজ কোর্ট বন্ধ থাকবে, এবং বাকি সকল আধা সরকারি, সরকারি তো অবশ্যই, আধা সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে, সাচেস যেমন একটা প্রতিষ্ঠান হচ্ছে ওয়াবদা, তৎকালীন সময়টা ছিল, এখন বাংলাদেশে নাই, ওয়াবদা উইল নট বি অ্যালাউড টু ওয়ার্ক, এই প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারবে না, এই প্রতিষ্ঠান বন্ধ। ঠিক একইভাবে কিন্তু এইবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন করছে, কোর্ট বন্ধ করে দিছে, তারপর হচ্ছে রাস্তাঘাট বন্ধ করে দিছে, এইভাবে কিন্তু তারা আস্তে আস্তে আন্দোলনটাকে বড় করছে। অন দ্য 28th, তাহলে 28 তারিখ, অর্থাৎ মার্চের 28 তারিখ, এমপ্লয়িজ উইল গো অ্যান্ড কালেক্ট দেয়ার স্যালারিজ, কর্মীরা তাদের অফিসে যাবে, যে যেখানে কাজ করতো তারা যাবে এবং তারা তাদের দাদা ক্লাসের টাইমটা একটু আগেই নিয়ে ক্লাস করতে করতে মাঝরাতে ভাতের খিদে লেগেছে। তাহলে একটা কাজ করবা, তুমি হচ্ছে খাবার নিয়ে বসবা, ক্লাসও করবা, খাবারও খাবা, এটা তো ভালো বুদ্ধি, তাই না? ক্লাস করলা, খাবারও খাইলা, ঠিক আছে, খাবার খাইলা, খাবার ছবি তুলে ছাড়লা গ্রুপের মধ্যে। আচ্ছা, ভাইয়া প্র্যাকটিস শিটগুলো একসাথে করে একটা বই বানিয়ে দিন প্লিজ। দেখি আমরা যদি প্র্যাকটিস শিটগুলো দিতে দিতে থাকি, একসাথে যদি সবগুলো হয়ে যায়, তাহলে একটা আমরা বই পাবলিশ করে ফেলবো, ঠিক আছে? মজা লাগছে কমেন্টটা যে আমরা মাঝরাতে ক্ষুধা লেগেছে, তাই না? কয়টা বাজে এখন? এখন হচ্ছে 10টা 19 বাজে, 10টা 11টা 19। খাবার নিয়ে বসবা, খাবার খাবা, ক্লাসের মধ্যে চলতে থাকবা, খাওয়া, পড়া, ঘুম একসাথে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, মজা করে বলি, তারপরে বলি যে পড়াশোনার সময় একটু কষ্ট করতে হয়, হ্যাঁ? মাঝরাতে খাও, পড়াশোনা করো মাঝরাতে যার মতো করে। আমি আমার একাডেমিক লাইফে এরকম করতাম, প্রায়ই এমনটা হইতো। আমার আম্মু হচ্ছে কি করতো, খাবার হচ্ছে ফ্রিজে রেখে দিত, বুঝছো? আমার জিজ্ঞেস করতে মানে খাবি রে? তো আমি যখন ধরো হচ্ছে হিউজ পরিমাণ আইসিটি আমি প্র্যাকটিস করতাম, তো আইসিটি প্র্যাকটিস আর ইংলিশ পড়াশোনা তো আমার একবারে খুব ভালো লাগারই জায়গা ছিল। ইকোনমিক্স প্র্যাকটিস করতাম খুব বেশি, আমি যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ডে ছিলাম। তো যেটা হইতো, রাতের বেলা সব সময় প্রায় মানে মোস্ট অফ দ্য ডেজ আম্মুর রুমে ফ্রিজ ছিল, আম্মুর রুমে রান্নাঘর খাবারগুলো ছিল, তো প্রায় আম্মুকে নক দে, আম্মু আসবো বলে, রাত্রে 2টা-3টা বাজে বলতো হ্যাঁ খাবার বাড়া আছে, খাবার খা, অথবা যদি কোনো জুস থাকতো বা কোনো ফল থাকতো বা কিছু থাকতো, রাতের বেলা খাওয়া শুরু করতাম। তো এটা করতে পারো, তুমি তোমার আম্মুর সাথে খাবার খেতে বলবো যে আম্মু আমাকে মাঝরাতে খাবার দিও, ঠিক আছে? এটা করতে পারো। আচ্ছা, আমরা পড়ায় ফিরে আসি। অন দ্য 28th, আচ্ছা এটা আমরা পড়ে ফেলছি। কি বলছে বন্ধু দেখো, ইফ দেয়ার স্যালারিজ আর নট পেড, যদি ওই কোনো কর্মীদের যদি স্যালারি দেওয়া না হয়, ইফ অ্যানাদার বুলেট ইজ ফায়ার্ড, যদি আর একটা বুলেট আমাদের মানুষের উপর বুলেট ফেলা হয়, ইফ মাই পিপল আর শট ডেড এগেইন, যদি আমার মানুষকে আর একবার গুলি করে হত্যা করা হয়,
আই রিকোয়েস্ট অল অফ ইউ, আমি তোমাদের সবাইকে অনুরোধ করছি, কনভার্ট এভরি হাউস ইনটু আ ফোর্ট। ফোর্ট মানে কি? দুর্গ। বলছে প্রত্যেকটা ঘরকে দুর্গে রূপান্তর করো। কনভার্ট মানে হচ্ছে রূপান্তর করা। কনভার্ট, কনফ্রন্ট, কনফ্রন্ট মানে হচ্ছে মোকাবিলা করা। কনফ্রন্ট মানে কি? মোকাবিলা, মোকাবিলা করা। কনফ্রন্ট দ্য ইনেমি, শত্রুদের মোকাবেলা করো, উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, তোমার যা আছে, তোমার যা আছে তাই নিয়ে তুমি শত্রুর মোকাবেলা করো, শত্রুর সামনে গিয়ে দাঁড়াও। হাতে লাঠি থাকলে লাঠি দিয়েই, দা থাকলে দা, বটি থাকলে বটি, যা আছে তাই দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ো। অ্যান্ড ইভেন এট দ্য রিস্ক অফ ইউর লাইফ, এবং তোমার জীবনের ঝুঁকি নিয়ে হলেও, অ্যান্ড ইভেন ইফ আই এম নট অ্যারাউন্ড টু ডিরেক্ট ইউ, এবং আমি যদি তোমাকে নির্দেশনা দেওয়ার জন্য নাও থাকি, শাট ডাউন অল শপস, সকল দোকানপাট বন্ধ করে দাও, অ্যান্ড মেক শিওর দ্যাট, এবং এটা নিশ্চিত করো যে ট্রাফিক অন অল রোডস অ্যান্ড পোর্টস, সকল রাস্তা এবং বন্দরের যেন গাড়ি, যান চলাচল, জাহাজ চলাচল আর ব্রট টু আ স্ট্যান্ড স্টিল, যেন একদম বন্ধ করে দেওয়া হয়। ব্রট টু স্ট্যান্ড স্টিল মানে কি? অর্থ হচ্ছে পুরোপুরি বন্ধ। একদম স্থবির করে দেওয়া হয়। বঙ্গবন্ধু যে আমি যদি নাও থাকি তাহলে কি, যদি আমি নাও থাকি তাহলে তোমরা কি করবা, তোমরা তোমার যা আছে, তোমার কাছে যে লাঠি থাকে, বাংলায় দেখবা কিছু কিছু মহিলা বাড়িতে ঝগড়া লাগে, কি হয়? ঝগড়া লাগে, ধরো সে পারতেছে না, হ্যাঁ, মহিলা ঝগড়া এরকম হয়। পুরুষের ঝগড়া কি হয়? বাঁশ দিয়ে বাইরে করে মেরে ফেলতেছে, হ্যাঁ, অথবা ছুরি দিয়ে হত্যা করে ফেলতেছে। অর্থাৎ ছেলেদের হচ্ছে সিরিয়াস ঘটনা। মেয়েদের ঝগড়া কি হয়? মেয়েদের ঝগড়া হচ্ছে কি, ধরো কথা কাটারি, প্রথম লেভেল কথা কাটারি, হ্যাঁ, কথা কাটারি করে হয় নাই, কিছুক্ষণ খুব চিল্লাচিল্লি করবে, এরপরে যখন এক্সট্রিম লেভেল যাবে তখন কি হয়? তখন হচ্ছে তাদের কঠিন এক ঝগড়া হয়, যে ঝগড়ায় তারা প্রমাণ করার চেষ্টা করে যে কে কত বেশি নারিকেল তেল ব্যবহার করে যার যা চুলের মধ্যে চুলের শক্তি বাড়ানোর জন্য, এই চুল ধরে টানাটানি। তো মেয়েদের ঝগড়া এটা আলাদা একটা অন্যরকম ফ্লেভার আছে, চুল ধরে টানাটানি, মানে তারা হচ্ছে কঠিন ঘুষি দেয় না, কঠিন অস্ত্র নিয়ে বের হয় না, তারা হচ্ছে তাদের অস্ত্র কি, সর্বশেষ অস্ত্র হচ্ছে। তো বঙ্গবন্ধু শিখাই দিছে যে যদি ছেলেরা তো মারামারি করবে, ছেলেরা তো তাদেরকে পাকিস্তানিকে সোজা করবে যেভাবে পারে, আর তোমরা যেভাবে পারো যদি পাও এদেরকে দইরা বোট নিয়ে আসে, কাঁচি আছে, তারপর হচ্ছে এই যে তোমার হচ্ছে রুটি বেলার যে আছে না, লাট একটা এমন হয় না রুটি, ওইটা দিয়ে মারা শুরু করো। তো বঙ্গবন্ধুর ভাষাটা এরকম ছিল আর কি, যে তোমার কাছে লাঠি থাকে সেটা দিয়েই মারো, তোমার কাছে যে হচ্ছে ডেকসি থাকে, ভাতের ডেকসি, ঠিক আছে, ওইটা খালি করে ওইটা দিয়ে তাকে বাইরাও, ওইভাবেই তারা মারা শুরু করো। যদি বাচ্চার কলম থাকে কলম দিয়ে খাই দাও, হ্যাঁ, যেইভাবে পারো তাকে তুমি মোকাবেলা করো। এই হচ্ছে বঙ্গবন্ধুর ঘটনা ছিল, ঠিক আছে, আমাদের লাইফও করতে হবে। জাস্ট আমাদের আজকের প্যাসেজটা কেমন লাগলো তোমরা জানাতে পারো। হ্যাঁ হ্যাঁ, ঝাড়ু ঝাড়ু, হ্যাঁ হ্যাঁ, ছেলেদের একটা হচ্ছে ঝাড়ু, মেয়েদের একটা হচ্ছে ঝাড়ু। ঝাড়ু, জুতা, তোমরা জানার কথা, তোমরা যে খুব বেশি পণ্ডিত হয়ে গেছো না, তোমরা খাইছো, তাই না? ছোটবেলা আমিও খাইছি, আমার মাও মারছে আমাকে, বোনও মারছে, তোমরা খাইছো, তাই না? প্রত্যেকে আমাদের ইতিহাস আছে যে বাবা মায়ের, বিশেষ করে মায়ের ঝাড়ু, খুন্তি, তারপর হচ্ছে জুতা, লাঠি, মাছুল টানি, বেলনা, এগুলা আমাদের কাছে পরিচিত নাম ছেলেদের কাছে। আচ্ছা ভাই, আপনার জীবনে গল্প বলেন, করবো, হ্যাঁ গল্প বলবো, পুরো আমাদের তো আরো কোর্স অনেক দিন আছে, আমরা আস্তে আস্তে গল্প শেয়ার করবো, হ্যাঁ আমরা আমাদের গল্প শেয়ার করবো। ভাই আপনার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা কোথায়? কুমিল্লা দাউদকান্দি, হ্যাঁ দাউদকান্দি উপজেলা আমার, ওইখানে স্কুল, ওইখানে কলেজ, তারপর ঢাকা ইউনিভার্সিটি, আর এখন তো বন্দি পাঠশালা। ওকে, আচ্ছা তাহলে আমাদের প্যাসেজটা শেষে এই লাইনটা মনে রাখবা, বি প্যাট্রিয়টিক অ্যান্ড রিফর্ম বাংলাদেশ। শোনো, কিছুদিন আগে পর্যন্ত আমাদের একটা কথা খুব প্রচলিত ছিল যে দ্য অনলি ড্রিম অফ দ্য ইয়ুথ ইজ টু লিভ দ্য কান্ট্রি, তাই না? অর্থাৎ ইয়ুথদের বা যুবকদের দেশ ছেড়ে যাওয়াটাই হচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্য বা একমাত্র লক্ষ্য তাদের জীবনের। আসলে এমনটা ছিল, এটা ছিল না এমন না। আমি আমার নিজের লাইফও দেখেছি, আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই তারা অনার্সের পরেই মাস্টার্সের জন্য বা বিভিন্নভাবে তাদের কাজের সুযোগ ছিল। বাংলাদেশে ঢাকা ভার্সিটি থেকে সে অনার্স করেছে, মাস্টার্স করেছে, ভালো স্টুডেন্ট,
তার অবশ্যই ভালো জায়গায় চাকরি করার সুযোগ ছিল, সে চাকরি করতে পারতো এবং বিভিন্ন তার জন্য লাইফের জায়গা খোলা ছিল। কিন্তু দিন শেষে সে দেখতে পেল যে এত বেশি দুর্নীতি, এত বেশি স্বজনপ্রীতি চাকরিতে, এত বেশি ঘুষ, এত বেশি অনৈতিকতা, এত বেশি অসততা, সব কিছু মিলিয়ে আমি নিজে আসলে একটা সময় পর্যন্ত খুব হতাশ ছিলাম যে আসলেই বাংলাদেশে স্টে করা যাবে কি না, বাংলাদেশে আসলে লাইফের সিকিউরিটি দেখতেছি না আমরা। আসলে কিন্তু এটা ঘটতো, তোমরা দেখো যখন সরকার পতন ঘটলো, দেখো যে কোটি কোটি টাকা এক একটা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশটাকে শেষ করে ফেলছে। বিসিএস পর্যন্ত জায়গায় দুর্নীতি ঢুকে গেছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে দুর্নীতি ঢুকছে, ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে দুর্নীতি, এইচএসসি এসএসসি তো ওইগুলো অহরহ। তো দিন শেষে এই এই হাওয়া বদলটা প্রয়োজন ছিল। হ্যাঁ, এই হাওয়া বদলটা এমনি আসে নাই, প্রায় হাজার, হয়তো অফিসিয়ালি আসছে 890 জন মারা গেছে, কিন্তু সেটা অনেক, আমি জানি এটা হাজারের উপরে, 1000 2000-এর উপরে। অনেক মানুষ তাদের চোখ হারিয়েছে, অনেক মানুষ তাদের অন্যান্য অঙ্গ হারিয়েছে, অনেক মা তার সন্তানকে হারিয়েছে, অনেক ছেলে তার বাবাকে হারিয়েছে, অনেক বাবা তার সন্তানকে হারিয়েছে। তো সবকিছুর বিনিময়ে আমরা একটা আসলে নতুন বাংলাকে পেয়েছি। সেই বাংলাটাকে ত্যাগ করা আমাদের আর উদ্দেশ্য না। একটা সময় বাংলাকে ভাবতাম শুধু সরকার প্রধান হাসিনা তার তার নিজের বাংলাদেশ, সে বলতো যে এই বাংলাদেশ আমার বাবার বাংলাদেশ। কিন্তু বাংলা একটা দেশ যে পুরো নাগরিকের হতে হয়, একটা দেশকে যে সবাই ভালোবাসতে হয়, তখনই দেশটা আসলে গড়ে ওঠে। তো সেই দেশটা আমরা এখন দেখছি যে যখন বাংলাদেশে চোর ডাকাত বেড়ে গেল, তখন নাগরিকরাই ডাকাত শায়েস্তা করছে। রাস্তাঘাটে যখন অনিয়ম হচ্ছিল, রাস্তাঘাট ছাত্ররা ঠিক করতেছিল, দেশকে গঠন করতেছিল। এবং আজকে যখন বন্যায় মানুষ আজকে মারা যাচ্ছে, সেই বন্যার মানুষকে বাঁচানোর জন্য সারা দেশের মানুষ আজকে উঠে পড়ে লাগছে। প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে চেষ্টা করতেছে। আজকে ঢাকা ভার্সিটি টিএসসিতে রাখার জায়গা নাই, তারা বলে দিচ্ছে যে আপনারা আর জামা কাপড় আইনেন না। আমি আজকে বাসার মধ্যে আমার টি শার্ট 17 না 18টা শার্ট প্যান্ট আর পাঞ্জাবি আমি বস্তা পড়ছি, হ্যাঁ, নিয়ে যাওয়ার জন্য। পরে দেখলাম বিকালে ঘোষণা দিচ্ছে টিএসসিতে আর শার্ট প্যান্ট রাখার জায়গাই নেই। দেখো কত পরিবার মানুষ আজকে উঠে আসছে। শেখ আহমদুল্লাহ কত বিশ্বস্ত ব্যক্তি, সবাই ওনাকে টাকার ট্রাস্ট করে টাকা দিচ্ছে, ডোনেট করছে। একদিনে 20 কোটি টাকা আসছে। কালকে 109 মিলিয়ন ডলার নাকি 100 সামথিং কাছাকাছি রেমিটেন্স আসছে একদিনে। বাংলার মানুষকে বাংলাদেশ ভালোবাসে, বাংলাদেশকে আমরা ভালোবাসি। তাই বাংলাদেশকে ত্যাগ করে যাওয়া এখন আমাদের উদ্দেশ্য না। প্রত্যেকের উচিত নিজে শিক্ষিত হয়ে দেশকে গঠন করা, দেশকে রিফর্ম করাটা আমাদের এখন কাজ। যার যার জায়গা থেকে যেটুকু সম্ভব, রাস্তায় ময়লা না ফেলাটাও যদি হয় তোমার দেশপ্রেমের অংশ, সেই একটা জিনিসই তোমার পরিবর্তন করবে। সো দিন শেষে তোমরা সবাই দেশের সুনাগরিক হয়ে উঠবে। আর বারবারই বলি, আমাদের ক্লাসটা হবে হচ্ছে খুব, আমরা মজা করবো, ক্লাসের মাঝে ফান হবে, সব কিছুই হবে, বাট মূল উদ্দেশ্য আমাদের শিক্ষার সাথে নৈতিকতার আচরণ শেখা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ক্লাস নোটগুলো সাবমিট করবো হচ্ছে বন্দি পাঠশালা গ্রুপে। ঠিক আছে, বন্দি পাঠশালায় এই গ্রুপটাতে তোমরা সকলে তোমাদের নোট সাবমিট করবে। ঠিক আছে, নোট সাবমিট। ওকে, প্রত্যেকে তোমরা একটু গ্রুপটা নোট করে নাও। ঠিক আছে, তাহলে আজকে আমরা বিদায় নিই। হ্যাঁ, নিজের জায়গা থেকে নিজেকে ঠিক করতে হবে। শান্ত পাইক ভালো বলেছো। আমার টিম থেকে 2 লক্ষ টাকা উঠছে। ফাইন ফাইন, চমৎকার। ওকে, আচ্ছা ঠিক আছে, আজকে আমরা তাহলে এখানেই শেষ করছি। হ্যাঁ, তোমাদের সাথে দেখা হবে আমাদের দেখা হবে হচ্ছে পরের ক্লাসে। ঠিক আছে, আমরা টাইমলি ক্লাস হবে একদম 10টা থেকে আমাদের 10:30 11:30 পর্যন্ত 1.5 ঘন্টা টাইমে আমাদের ক্লাস হবে। ঠিক আছে ভাই, ইংলিশ স্টুডেন্টস কমিউনিটি এটাতে হচ্ছে তোমার ডাউট, তোমাদের কোনো প্রবলেম যখন হবে তখন ওই গ্রুপটাতে দিবা। হ্যাঁ, ওটা ডিসকাশন গ্রুপ হিসেবে কাজ করবে, প্রায় 20,000 মেম্বার। আর নোট সাবমিট করবো যে বন্দি পাঠশালা গ্রুপে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো ভাইয়া। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।